আসসালামু আলাইকুম সবাইকে, যারা আমাদের কোর্সে জয়েন আছো সবাই খুব দ্রুত আমাদের ক্লাসটিতে জয়েন করে যাও। আমাদের লাইটিং এবং সাউন্ড সব ঠিক আছে কিনা একটু কমেন্ট সেকশন জানিয়ে দাও। আজকে আমরা লেকচার পড়াবো হচ্ছে 16 নম্বর লেকচার। আমাদের শিডিউল ক্লাস ছিল গতকালকে ক্লাসটি কিন্তু আমরা আজকে নিয়ে দিচ্ছি এবং আজকে আমরা হচ্ছে কন্টেন্টগুলো থিওরিটিক্যাল যে কনসেপ্টগুলো ছিল অধ্যায়ের টপিক ওয়াইজ সেটা আমরা আলোচনা করব। ওকে, আমাদের আজকের আলোচনার যে বিষয়টা তোমরা জানো যে অধ্যায় নাম্বার 8 পড়াবো আমরা। অধ্যায় নাম্বার হচ্ছে 8। অধ্যায় নাম্বার 8 হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এই আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই চ্যাপ্টারটিতে আমরা শুধু শর্ট সিলেবাসের যে সেগমেন্টটুকু রয়েছে সেটি আমরা পড়বো, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস থেকে পরীক্ষা হবে। সো আমরা শর্ট সিলেবাসে শুধুমাত্র এখানে একটা পার্ট নিয়ে আলোচনা করা আছে, সেটা হচ্ছে তোমাদের আপেক্ষিক তত্ত্ব বা আপেক্ষিকতা। আপেক্ষিকতা শুধুমাত্র এই একটা পার্ট নিয়ে তোমাদের আলোচনা করা আছে। এই টপিক থেকে এই বছর কিন্তু এমসিকিউ এবং রিটেন দুইটাই আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি রয়েছে। সো তোমরা এই পার্টটা একটু ডিপ লেভেলের শিখবা, যেন হচ্ছে এই পার্ট থেকে রিটেন কিংবা এমসিকিউ, যেহেতু একটা ছোট্ট মাত্র টপিক রয়েছে, এই পার্ট থেকে যেন সব ধরনের প্রশ্ন সলভ করা যায়। এই জন্য তোমরা এই পার্টটা রিটেন এবং এমসিকিউর জন্য সব ধরনের প্রবলেম কিন্তু সলভ করে ফেলতে হবে। আচ্ছা, সো আমরা আপেক্ষিক তত্ত্ব অনুসারে দেখো আমাদের এখানে দুইটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে। একটা হলো চিরায়ত বলবিদ্যা, চিরায়ত তোমার হচ্ছে বলবিদ্যা, অথবা আমরা বলতে পারি নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনিয়ান বলবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যাকে আমরা চিরায়ত বলবিদ্যা বলি। আমাদের বিজ্ঞানী নিউটন কি বলেছিলেন? নিউটন বলেছিলেন যে কোনো একটা বস্তুর যে তোমার হচ্ছে দৈর্ঘ্য রয়েছে, দৈর্ঘ্য, তারপর তোমার হচ্ছে ভর এবং হচ্ছে সময়, এই তিনটা জিনিস কখনো পরিবর্তন হয় না। নিউটনিয়ান বলবিদ্যার কনসেপ্ট হচ্ছে যে এই জিনিসটা পরিবর্তন সম্ভব নয়। তার মানে হচ্ছে আমাদের বস্তুর ভর, দৈর্ঘ্য এবং সময় এগুলো কখনো পরিবর্তন করা যাবে না বা চেঞ্জ করা যাবে না। কিন্তু আপেক্ষিক তত্ত্বে আমাদের বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন উনি বলেছেন যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য, তারপর তোমার হচ্ছে ভর এবং তোমার হচ্ছে সময়, এই তিনটা জিনিসই পরিবর্তন করা যায়। তার মানে এগুলো পরিবর্তনযোগ্য, এগুলো পরিবর্তন করা যাবে। তার মানে এই জিনিসগুলোকে পরিবর্তন করা যায়। সো এইখানেই চিরায়ত বলবিদ্যার সাথে আপেক্ষিক তত্ত্বের হচ্ছে একটা মারাত্মক ঝামেলা, যে নিউটন বলেছিলেন যে বস্তুর ভর, দৈর্ঘ্য এবং সময় পরিবর্তন করা যায় না, কিন্তু আইনস্টাইন বলেছেন যে বস্তুর ভর, দৈর্ঘ্য এবং সময় এগুলো কিন্তু পরিবর্তন করা যায়। তাহলে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব যেটা আমাকে বলে, সো আপেক্ষিক তত্ত্ব অনুসারে বস্তুর তিন ধরনের আপেক্ষিকতা রয়েছে। একটা হলো দৈর্ঘ্যের, একটা হলো ভরের, একটা হলো আমাদের সময়ের। এই তিন ধরনের আপেক্ষিক তত্ত্ব নিয়ে আমরা কাজ করব। সো দেখো, আগে সূত্রগুলো একটু ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। দৈর্ঘ্যের আপেক্ষিকতা প্রথমে আমরা লিখি হচ্ছে দৈর্ঘ্য সংকোচন, দৈর্ঘ্য সংকোচন, অথবা এটাকে আমরা বলতে পারি দৈর্ঘ্যের আপেক্ষিকতা। দৈর্ঘ্যের আপেক্ষিকতা। সো দৈর্ঘ্য আসলে আইনস্টাইনের তত্ত্ব মতো দৈর্ঘ্য আসলে কি রকম চেঞ্জ হয় সেটা আমরা একটু দেখব। হ্যাঁ, দেখো, ধরো এইখানে একটা কাঠামো আছে, এইখানে একটা কাঠামো আছে, এই কাঠামোর নাম দিলাম হচ্ছে আমরা XYZ একটা কাঠামো। এই কাঠামোতে ধরো হচ্ছে আমাদের একজন স্টুডেন্ট নাইমউদ্দিন, ধরো হচ্ছে এখানে নাইম দাঁড়ায় আছে, এটা হলো আমাদের নাইম, এটা হচ্ছে নাইম, এই হচ্ছে নাইম। নাইম জাস্ট স্থির একটা কাঠামোতে বসে আছে, ধরো পৃথিবীতে বসে আছে একটা স্থির কাঠামোতে, স্থির কাঠামোতে বসে আছে। স্থির কাঠামোতে বসে বসে সে মনে করে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য ছিল এখানে তার সামনে, এই বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করলেন L0। তার মানে সে স্থির অবস্থায় যে দৈর্ঘ্যটা পরিমাপ করে সেটা হচ্ছে L0। এই L0টাকে আমরা বলতে পারি নিশ্চল দৈর্ঘ্য, এটাকে আমরা বলতে পারি হচ্ছে নিশ্চল দৈর্ঘ্য, অথবা বলতে পারো হচ্ছে স্থির দৈর্ঘ্য, এটাকে আমরা স্থির দৈর্ঘ্য বলতে পারি। তাহলে এই যে আমাদের মিস্টার নাইম, এই মিস্টার নাইম যখন একটা স্থির কাঠামোতে বসে বসে যে দৈর্ঘ্যটা পরিমাপ করে সেই দৈর্ঘ্যটার নাম হচ্ছে আমাদের L0। সো মনে রাখবা, L0 হচ্ছে আমাদের স্থির কাঠামোর দৈর্ঘ্য। এখন এই বস্তুটাকে নাইম কি করলেন? নাইম কিন্তু অবস্থান চেঞ্জ করে নাই, নাইম তার ঠিক আগের যে পজিশন ছিল সেই পজিশনে রয়েছে, কিন্তু এই বস্তুটাকে আর এই কাঠামোতে না রেখে এমন একটা কাঠামোতে পাঠাইলাম, ধরো অন্য একটা কাঠামোতে পাঠাই দিলাম, যে কাঠামোটার নাম হচ্ছে X প্রাইম, Y প্রাইম এবং Z প্রাইম। এই কাঠামোতে পাঠিয়ে দিলেন এবং যে বস্তুটা উনি পাঠাইলেন এই বস্তুটাকে পাঠাইলেন। তাহলে দেখো, উনি কিন্তু জায়গা চেঞ্জ করে নাই, নাইম কিন্তু তার নিজস্ব কাঠামোতে বসে আছে। এই একটা কাঠামোতে বসে বসে
সে একটা বস্তুকেই দুইবার অবজার্ভ করছে। একবার প্রথম অবস্থায় স্থির কাঠামোতে সে মেপে দেখেছে যে এর দৈর্ঘ্য ছিল হচ্ছে L0, এবং এই বস্তুটাকে যখন একটা কাঠামোতে দিলাম, যে কাঠামোটা v বেগে গতিশীল, এই কাঠামোটা v বেগে গতিশীল, তখন আলটিমেটলি মিস্টার নাইম এই বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করলেন L। তাহলে এই L হচ্ছে আমাদের গতিশীল দৈর্ঘ্য, এই হচ্ছে গতিশীল দৈর্ঘ্য। তাহলে দেখো এখানে যে পর্যবেক্ষক, এখানে মিস্টার নাইম হচ্ছে পর্যবেক্ষক, যিনি ঘটনাটা পর্যবেক্ষণ করতেছেন। তার মানে পর্যবেক্ষক একজন হবে, বস্তু একটা হবে, কিন্তু এই বস্তুর অবজারভেশন হবে দুইটা, একটা হবে স্থির কাঠামোতে আর একটা হবে গতিশীল কাঠামোতে। সো আমাদের টপিকের প্রথমে যেহেতু লেখাই আছে দৈর্ঘ্যটা সংকুচন হয়, তোমরা যারা হচ্ছে আকাশে বিমান উঠতে দেখেছো, দেখবা আকাশে যখন একটা বিমান উড়ে ওই বিমানটা কিন্তু দৈর্ঘ্যে কিছুটা হ্রাস পায় বলে মনে হয়, দৈর্ঘ্য কিছুটা কমে যায় বলে মনে হয়। এই যে দৈর্ঘ্যটা কমে যাচ্ছে বলে মনে হয়, এই কনসেপ্টের নামই হচ্ছে কিন্তু আমাদের দৈর্ঘ্যের আপেক্ষিকতা। তার মানে এই পর্যবেক্ষক, একটু মাথায় রাখবা, দৈর্ঘ্য সংকোচন বা দৈর্ঘ্যের আপেক্ষিকতার কনসেপ্টে পর্যবেক্ষক কিন্তু একজন, তুমি পর্যবেক্ষককে চেঞ্জ করলে কিন্তু হবে না। এই একজন মাত্র পর্যবেক্ষক একটা কাঠামোতে বসে বসে দুইটা ঘটনা অবজার্ভ করে, একটা হলো স্থির কাঠামোর ঘটনা যেটার নাম হচ্ছে L0 দৈর্ঘ্য পরিমাপ করলেন, এবং সেই বস্তুটাকে যখন আমরা v বেগে গতিশীল করে দিলাম তখন তার দৈর্ঘ্য পরিমাপ করলেন L। তাহলে দেখো পর্যবেক্ষক একজন, বস্তু একটা, ঘটনা দুইটা। তাহলে এই নাইমের কাছে মনে হবে যে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য L ইকুয়াল L0 √1 মাইনাস v স্কোয়ার ভাগ হচ্ছে আমাদের c স্কোয়ার। এটি হচ্ছে দৈর্ঘ্যের আপেক্ষিকতা সূত্র। L ইকুয়াল L0 √1 মাইনাস v স্কোয়ার বাই c স্কোয়ার। এখন ন্যাচারালি যেটা হয়, আমাদের v এর যে মানটা, মানে বিজ্ঞানীরা এখন পর্যন্ত সবচেয়ে বেশি পরিমাণ বেগ যেটা, সেটা আলোর বেগকে কম্পেয়ার করে, মানে তারা চিন্তা করে আলোর বেগ হচ্ছে সবচেয়ে বড় বেগ। সো এই সূত্রগুলো শুধু আলোর বেগ বা তার চেয়ে কাছাকাছি যে বেগগুলো আছে তাদের জন্য প্রযোজ্য। যদি আলোর বেগের চেয়ে আরো বড় কোনো বেগ আবিষ্কার হয় তখন কিন্তু সূত্রগুলো চেঞ্জ হয়ে যাবে। সো যদি আলটিমেটলি দেখো এখানে এই v এর মানটা আলোর বেগের কখনো সমান হতে পারে না, v এর মানটা আলোর বেগের সমান হলে কি প্রবলেম হয় সেটা আমরা একটু পরে দেখব। সো v এর মানটা যাই হোক না কেন, আলোর বেগটা কিন্তু অনেক বেশি। সো আলটিমেটলি এই v কে যখন তুমি c দিয়ে ভাগ করে দিবা, এই অংশটুকু কিন্তু অবশ্যই 1 এর চেয়ে ছোট হওয়া লাগবে। কেন? কারণ হচ্ছে এই যদি এটা 1 এর চেয়ে বড় হয়ে যায় তাহলে কিন্তু রুটের ভিতরে নেগেটিভ অংশ চলে আসতে পারে, তার মানে ঋণাত্মক বা জটিল সংখ্যা চলে আসতে পারে। এই জন্য এই অংশটা সবসময় 1 এর চেয়ে ছোট হবে। সো 1 থেকে 1 এর চেয়ে ছোট কোনো সংখ্যা দ্বারা বিয়োগ করে যদি এটাকে রুট করো, তাহলে এই যে অংশটুকু রয়েছে রুটের ভিতরে, এই রুটের ভিতরে সংখ্যাটি সবসময় 1 এর চেয়ে ছোট হবে। এটা কিন্তু সবসময় 1 এর চেয়ে ছোট। দেখো আমাদের রুটের ভিতরে যে অংশটুকু আছে এটা সবসময় কিন্তু 1 এর চেয়ে ছোট হবে। আর এটা যদি 1 এর চেয়ে ছোট হয়, আমরা জানি যে 1 এর চেয়ে ছোট কোনো সংখ্যা দ্বারা যদি কাউকে গুণ করা হয় তাহলে আলটিমেটলি আউটপুটের মানটা কম হয়ে যায়। তার মানে L এর মানটা অবশ্যই L0 এর তুলনায় কি হবে, আমাদের ছোট হবে। তাহলে বড় কে হচ্ছে L0। L0 কোন দৈর্ঘ্য বলো তো? স্থির দৈর্ঘ্য। আর Lটা কোন দৈর্ঘ্য? গতিশীল দৈর্ঘ্য। তার মানে স্থির অবস্থায় কোনো বস্তুর দৈর্ঘ্যের তুলনায় গতিশীল অবস্থায় ওই একই বস্তুর দৈর্ঘ্য একই পর্যবেক্ষকের কাছে কিছুটা ছোট বলে মনে হয়। এই যে বলে মনে হয়, এই প্রভাবটার নামই কিন্তু হচ্ছে আমাদের দৈর্ঘ্যের আপেক্ষিকতা। সো এখানে আলটিমেটলি L0 এর মান বড় হবে, কার তুলনায় বড় হবে? L এর তুলনায় বড় হবে। সো এমসিকিউ ডাইরেক্টলি আসতে পারে নিচের কোনটি দৈর্ঘ্যের আপেক্ষিকতা সূত্র মিন করে। সো এটাই কিন্তু আমাদের দৈর্ঘ্যের আপেক্ষিকতার সূত্র। তোমরা এই প্যাটার্নটা মনে রাখবা, ডাইরেক্টলি সূত্র আসতে পারে অথবা আসতে পারে যে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য হ্রাস পাচ্ছে নাকি বৃদ্ধি পাচ্ছে। এক কথায় গতিশীল অবস্থায় বস্তুর দৈর্ঘ্যটা কিভাবে হ্রাস পাবে এবং স্থির পর্যবেক্ষকের কাছে ওই বস্তুর দৈর্ঘ্যটা বেশি বলে মনে হবে। ওকে, সো আমাদের এই ব্যাপারটা গেল। এখন এইখান থেকে কতগুলো জনপ্রিয় ব্যাপার আছে যেগুলো হচ্ছে আমাদের পরীক্ষাতে প্রায় আসে, যে একটা বস্তু আলোর বেগে চললে কি সমস্যা হয়। ধরো একটা বস্তু আলোর বেগে যদি চলতে চায়, আলোর বেগে চললে কি ঘটনাগুলো ঘটে আমরা দেখি। আলোর বেগে যদি চলে তাহলে যে ব্যাপারটা হবে এখানে, তার মানে v এবং c দুটা যদি সমান ধরে নাও, আলোর বেগ চলছে মানে কি বস্তুর বেগ আলোর বেগের সমান হবে। যদি সমান হয় তাহলে দেখো L ইকুয়াল আমরা বলতে পারি L0 √1 মাইনাস v স্কোয়ার ভাগ হচ্ছে আমাদের v স্কোয়ার। সো এটা ক্যালকুলেশন করলে আলটিমেটলি দে L0 √1 মাইনাস v স্কোয়ার বাই v স্কোয়ার মানে হচ্ছে 1। সো আলটিমেটলি 1 - 1 0 হয়ে যাবে। সো এটা গুণ করলে 0 হয়ে যাচ্ছে। তার মানে L এর মান 0 হয়ে যাবে। L এর মান 0 মানে কি? L এর মান 0 মানে হলো যে গতিশীল অবস্থায় বস্তুটাই ভ্যানিশ হয়ে গেছে। এখন দেখো একটু L ইকুয়াল 0, এই অবজারভেশনটা বা এই ঘটনাটা পর্যবেক্ষক করতেছে কে? পৃথিবীতে বসে থাকা কোনো একটা কাঠামো বা পৃথিবীতে বসে থাকা কোনো একটা ব্যক্তি। তার মানে কোনো একটা বস্তু যদি আলোর বেগে চলমান থাকে তাহলে
তাহলে ওই বস্তুটির গতিশীল দৈর্ঘ্যটা নাই হয়ে যাবে। তার মানে পৃথিবীতে যে ব্যক্তি বসে থাকবে ওই ব্যক্তির পক্ষে ওই গতিশীল অবস্থায় বস্তুটির দৈর্ঘ্য কখনোই কিন্তু দেখা সম্ভব হবে না। এই একটা ব্যাপার যে L ইকুয়াল আমাদের এখানে কি হয়ে যাচ্ছে, আমাদের 0 হয়ে যাচ্ছে, গতিশীল দৈর্ঘ্য 0। তাহলে লিখে রাখো, একটা বস্তু যদি আলোর বেগে চলে তাহলে এই ঘটনায় যেটা হয় যে তোমার হচ্ছে গতিশীল দৈর্ঘ্য নাই হয়ে যায়। গতিশীল দৈর্ঘ্য যেটা আছে, গতিশীল দৈর্ঘ্যটা তোমার শূন্য হয়ে যাবে, গতিশীল দৈর্ঘ্যটা তোমার 0 হয়ে যাবে। এখন যদি হচ্ছে আমরা L নট এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে L নট এর ভ্যালু বের করলে কি হবে যে L নট ইকুয়াল হচ্ছে আলটিমেটলি আমাদের L ভাগ হচ্ছে 1 মাইনাস v স্কয়ার ভাগ কত বলো তো আমাদের c স্কয়ার। সো এটা যদি আমরা 0 করে ফেলি তাহলে আলটিমেটলি L ভাগ কত হয় বলো তো, এটা আমাদের 0। আর কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে কত হয় বলো তো, এটা আমাদের অসীম। এটা হয়ে যাবে আমাদের অসীম। তার মানে L নট এর মান হয়ে যাবে আমাদের অসীম, মানে স্থির দৈর্ঘ্য বা নিশ্চল দৈর্ঘ্য, স্থির দৈর্ঘ্যটা হয়ে যাবে আমাদের অসীম। তাহলে এই দুটো অংশ তোমাদের মনে রাখতে হবে যে একটা বস্তু আলোর বেগে চলে যে প্রবলেমটা হচ্ছে, দৈর্ঘ্যের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে গতিশীল দৈর্ঘ্যটা আমাদের শূন্য হয়ে যায়, আর স্থির অবস্থায় বা নিশ্চল অবস্থায় যে দৈর্ঘ্যটা রয়েছে সেটা অসীম পরিমাণ, মানে নির্ণয় তোমার হচ্ছে অনেক বিশাল একটা ভ্যালু হবে যেটা আমরা নির্ণয় করতে পারবো না, অসীম মানের ভ্যালু দাঁড়াবে। সবাই কি এই কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা? এটা তোমাদের এমসিকিউ আসতে পারে অথবা রিটেনও আসতে পারে যে বস্তু আলোর বেগে চললে দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হয়। সো বস্তু যদি আলোর বেগে চলে তাহলে এই ধরনের প্রবলেমগুলো হবে। আমরা আরও অনেকগুলো কেস নিব, সবগুলো কেস আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাহলে এই সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে। এখান থেকে অনেক সময় তোমাদের দেখা যায় ওই বেগটা বের করতে বলতে পারে, তোমার হচ্ছে বেগটা বা বেগের সমীকরণ চাইতে পারে। বেগের সমীকরণ তোমরা এখান থেকে বানাই নিবা। দেখো যে L ইকুয়াল হচ্ছে L নট রুট ওভার হচ্ছে 1 মাইনাস v স্কোয়ার বাই c স্কোয়ার। যদিও আমরা একটু পরে শর্টকাট দিয়ে ম্যাথ করবো, আগে আমরা একটু দৈর্ঘ্য বানানো শিখি এটা, যেটাকে আমরা এভাবে লিখতে পারি যে L বাই L নট ইকুয়াল রুট ওভার 1 মাইনাস v স্কোয়ার বাই হচ্ছে আমাদের c স্কোয়ার। সো ক্যালকুলেশন করলে রুটটা তুলে দিলে দুই পাশে স্কোয়ার করতে হবে। 1 মাইনাস v স্কোয়ার ভাগ c স্কোয়ার ইকুয়াল লেখা যায় L ভাগ হচ্ছে L নট, তার উপর আমরা স্কোয়ার করবো। দেন ক্যালকুলেশন করলে দাঁড়ায় v স্কোয়ার ভাগ হচ্ছে c স্কোয়ার ইকুয়াল হচ্ছে L ভাগ হচ্ছে আমাদের L নট, তার উপরে স্কোয়ার হবে। এই 1টা ওই পাশে পাঠাইলে আমাদের -1 হয়ে যাবে। দেন ক্যালকুলেট করো এটাকে, কি দাঁড়াচ্ছে। আমি যদি এটাকে সলভ করি মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে আলটিমেটলি হয় v স্কোয়ার ভাগ হচ্ছে c স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস হচ্ছে আমাদের L ভাগ হচ্ছে L নট, তার উপরে স্কোয়ার হবে। দেন আমি যদি এটাকে ক্যালকুলেশন করতে চাই যে আমি যদি এই এটাকে দেখো v স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1 মাইনাস L ভাগ হচ্ছে L নট, তার উপরে কিন্তু হবে স্কোয়ার। দেন ক্যালকুলেশন করলে তার সাথে c স্কোয়ারটা গুণ হবে, তার মানে c স্কোয়ার। এখন যদি আমরা এই স্কোয়ারটাকে তুলে দিতে চাই তাহলে v ইকুয়াল 1 মাইনাস L ভাগ হচ্ছে L নট, তার উপর হবে স্কোয়ার, তার উপর হবে স্কোয়ার। এবং যেহেতু ভিটাকে স্কোয়ার তুলে দিচ্ছ এই পুরোটুকুর উপর হবে কি বলতো রুট, এবং সি এর উপর রুট হলে রুট স্কোয়ার কাটাকাটি করে এখন হবে সি। সো এটাই হচ্ছে দৈর্ঘ্যের যে ব্যাপারটা, দৈর্ঘ্যে চলমান বস্তু বা ধরো হচ্ছে ভি বেগটা বের করা ফর্মুলা। যদি প্রশ্নের মধ্যে দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে ভি বের করবে এই ফর্মেট দিয়ে। যে তোমাদের এই ক্যালকুলেশনটুকু মনে রাখার দরকার নাই, তোমরা শুধু এটা মনে রাখবা যেখানে L নট মানে স্থির দৈর্ঘ্য, L মানে হচ্ছে গতিশীল দৈর্ঘ্য, এখানে বলে দিবে যে দৈর্ঘ্যটা কত গুণ হচ্ছে, যে চেঞ্জিংটা কেমন হয় সেটা বলে দিবে। সো ভি বের করা ফর্মুলা রুট ওভার 1 মাইনাস L বাই L নট তোমার হচ্ছে স্কোয়ার ইন্টু তোমার হচ্ছে সি এখানে আলোর বেগটা মনে রাখবা। আচ্ছা, আশা করি সবাই এইটুকু বুঝতে পেরেছো যে এখানে আমাদের বেগ বের কর। তোমরা এই সূত্রটা হাইলাইট করে রাখো যে আমরা ডিরেক্ট এই ফর্মুলা দিয়ে বেগ বের করে ফেলবো। যে বেগ বের করা ফর্মুলা 1 মাইনাস L বাই L নট তোমার উপরে এই দুটার উপরে স্কোয়ার হবে। তার মানে প্রশ্নের মধ্যে যদি বলে দেয় যে গতিশীল দৈর্ঘ্য স্থির দৈর্ঘ্যের এত গুণ যদি এইরকম টাইপ বলে দেয় তাহলে আমরা এই ধরনের ম্যাথগুলো কিন্তু ইজিলি এখান থেকে সলভ করে ফেলতে পারবো। যে তোমার হচ্ছে L এর মান অবশ্যই কি L নটের তুলনায় ছোট হবে, বলতে পারে যে গতিশীল দৈর্ঘ্যটা তোমার স্থির দৈর্ঘ্যের এত অংশ হবে। সো এখানে L বাই L নটের একটা মান দিয়ে দিলে এখানে মানটা বসাই দিয়ে তুমি হচ্ছে বেগ বের করবা। ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু বেগ চেয়ে বসে। সো এই টাইপ দিয়ে আমরা বেগগুলো বের করে ফেলতে পারি। সো আমাদের এটা গেল দৈর্ঘ্যের ব্যাপারটা গেল। আশা করি তোমাদের তোলা শেষ। এখন আমরা হচ্ছে যেটা যাব সেটা হচ্ছে ভরের আপেক্ষিকতা। ভরের আপেক্ষিকতা যেটা আছে, ভরের আপেক্ষিকতা এটাও সেম ফরম্যাট। আমাদের m ইকুয়াল হচ্ছে আমাদের m নট ভাগ হচ্ছে 1 মাইনাস v স্কোয়ার ভাগ হচ্ছে c স্কোয়ার। এটা হলো ভরের আপেক্ষিকতা বের করার ফর্মুলা। এখন আমরা দেখতে চাচ্ছি যে গতিশীল অবস্থায় ওই বস্তুর ভরটা কি হ্রাস পায় বলে মনে হয় নাকি বৃদ্ধি পায় বলে মনে হয় সেটা একটু দেখার চেষ্টা করবো আমরা। এখানে m নট এটা হচ্ছে আমাদের স্থির ভর, এটা হচ্ছে স্থির ভর অথবা বলতে পারো নিশ্চল ভর। এটা হচ্ছে স্থির ভর বা নিশ্চল ভর। আর এই mটা হচ্ছে আমাদের গতিশীল ভর।
এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই দৈর্ঘ্য এবং ভর দুইটার পর্যবেক্ষক যিনি উনি একজন এবং উনি পৃথিবীতে বসে বসে খেলাধুলা করছেন। পৃথিবীতে বসে বসে একবার স্থির বস্তুর ভর মাপছেন, আবার উনি গতিশীল বস্তুর ভর মাপছেন। এখন আমরা দেখতে চাই যে স্থির বস্তুর ভর বেশি হয় নাকি গতিশীল অবস্থায় ওই একই বস্তুর ভর বেশি হয় নাকি কম হয়, সেটা একটু আমরা দেখতে যাচ্ছি। একটু দেখো যে আমাদের এই অংশটুকুর মান আমি আগেই বলেছি যে রুটের ভিতরে √1 - v²/c² এই অংশটুকুর মানটা তোমার 1 এর চেয়ে ছোট হবে। আমরা কিছুক্ষণ আগে বলছি যে রুটের তোমার হচ্ছে 1 এর চেয়ে ছোট কোনো সংখ্যা দ্বারা যখন কাউকে গুণ করা হয় তখন আউটপুটটা তোমার কি হয়, ছোট হয়ে যায়। তাহলে উল্টা যদি করি আমরা 1 এর চেয়ে ছোট কোনো সংখ্যা দ্বারা যদি কাউকে ভাগ করি আমরা, তাহলে আউটপুট কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। তার মানে m0 কে এই স্থির ভরকে যখন এই 1 এর চেয়ে ছোট কোনো সংখ্যা দ্বারা ভাগ করবা, তাহলে আলটিমেটলি m এর মানটা কি হয়ে যাবে বলো তোমাদের, বড় হয়ে যাবে। তাহলে এই কনসেপ্টে বলতে পারি m গ্রেটার দেন কত বলো তো, m0। তাহলে আমরা দেখতে পেলাম যে কোন একটা পর্যবেক্ষক যখন কোনো স্থির বস্তুর ভর পরিমাপ করেন এবং সেই পর্যবেক্ষক যখন ওই একই বস্তুর ভরটাকে গতিশীল অবস্থায় পর্যবেক্ষণ করেন, তখন গতিশীল অবস্থায় বস্তুর ভরটা ওই ব্যক্তির কাছে কিছুটা বেশি বলে মনে হয়। এই কারণে ভরের আপেক্ষিকতা বলতে বুঝি ভর বৃদ্ধি পায়। এক কথায় লিখে রাখো, ভর বাড়বে, ভর বৃদ্ধি পাবে। রিটার্নের জন্য আসতে পারে কেন ভর বাড়ে, ভর বাড়ে কেন, এটা রিটার্নের জন্য তোমাদের আসতে পারে। ভর বাড়ার কারণ কি, ভর বাড়ে কারণ হচ্ছে যে এই অংশটুকু, কারণ বস্তুর বেগ যাই হোক না কেন আলোর বেগে কখনো চলা সম্ভব না। সো এই ভি এর মানটা সি এর তুলনায় অনেক অনেক কম হবে। সো ভি কে যদি সি দিয়ে ভাগ করো, পুরো সংখ্যাটা বা রুটের ভিতরে পুরো সংখ্যাটা 1 এর চেয়ে ছোট হবে, আর m0 কে 1 এর চেয়ে ছোট কোনো সংখ্যা দ্বারা ভাগ করে দিলে আউটপুটের মান বড় হয়ে যাবে। তার মানে গতিশীল অবস্থায় কোনো ব্যক্তির বা কোনো বস্তুর ভর কোনো একটা পর্যবেক্ষকের কাছে বেশি বলে মনে হবে। এই যে বেশি বলে মনে হচ্ছে, এই কনসেপ্টের নামই হচ্ছে ভরের আপেক্ষিকতা। সো আমরা দেখতে চাই যে বস্তু আলোর বেগে চললে ভরের কিরূপ চেঞ্জ হয়। তাহলে দেখো আলোর বেগে চললে ভরের কিরূপ চেঞ্জ হয় সেটা একটু দেখি আমরা। আলোর বেগে চললে তোমার যে ব্যাপারটা হয়, আলোর বেগে চললে তোমরা জানো ভি এবং সি পরস্পর সমান হবে। তার মানে এখানে m ইকুয়াল দাঁড়ায় হচ্ছে আমাদের m0 √1 - v² ভাগ হচ্ছে v², √ওভার করলে এটা তোমার 0 হয়ে যাবে। সো আলটিমেটলি তোমার হচ্ছে m0 ভাগ হচ্ছে 0। তার মানে ব্যাপারটা অসীম চলে আসবে, এটা হচ্ছে অসীম। তার মানে গতিশীল অবস্থায় এত পরিমাণ ভর পাবা যেটা পৃথিবী থেকে পর্যবেক্ষকের কাছে নির্ণয় করা সম্ভব নয়, যেটা পৃথিবীর পর্যবেক্ষক নির্ণয় করতে পারবে না। তার মানে m0 কিন্তু, mটা কিন্তু গতিশীল ভর। তাহলে গতিশীল ভরটা অসীম হয়ে যায় যদি বস্তু আলোর বেগে চলে, তাহলে গতিশীল ভর বস্তু ব্যক্তির কাছে অসীম বলে মনে হবে। তার মানে যেটা আমরা নির্ণয় করতে পারছি না। কথা লিখলে হবে নাকি, কথা লিখতে পারো, ম্যাথমেটিক্যাল টার্ম দিয়ে ব্যাখ্যা করতে পারো। এখন যদি আমরা m0 এর চেঞ্জটা দেখি, তাহলে এখান থেকে দেখো m0 এর কি চেঞ্জ হয়। তাহলে m0 ইকুয়াল হচ্ছে আমাদের m √1 - v² ভাগ হচ্ছে কত, c²। তার মানে এটা যদি 0 করে ফেলো, তাহলে 0 ইন্টু এটা গুণ করলে আলটিমেটলি m0 এর ভ্যালু কত হয়ে যায় বলো তো, আমাদের 0 হয়ে যায়। তার মানে স্থির ভরটা 0 হয়ে যাচ্ছে। স্থির ভর এটা কি হয়ে যাচ্ছে বলো তো, আমাদের 0 হয়ে যাচ্ছে। এই যে প্রত্যেকটা টার্ম লিখে রাখতে হবে যে একটা বস্তু যদি আলোর বেগে চলে তার ভরের দুইটা চেঞ্জ হয়, দৈর্ঘ্যের চেঞ্জ হয়, সময়ের চেঞ্জ হয়, সবকিছু চেঞ্জ হয়ে যায়। তাহলে দেখলাম এখানে আমরা আলোর বেগে চলমান থাকলে বস্তুর গতিশীল অবস্থায় যে ভরটা আছে এটা আমরা আসলে নির্ণয় করতে পারি না, কারণ এটা অসীম পরিমাণ চলে আসে। এবং তোমার m0 যেটা, m0টা কি হয়ে যাচ্ছে বা স্থির ভরটা কি হয়ে যাচ্ছে আমাদের 0 হয়ে যাচ্ছে। এটা হলো প্রবলেম। ওকে, সো আমাদের এখানে দুই ধরনের প্রবলেম দেখা যাচ্ছে যে একটা বস্তু আলোর বেগে চললে যে গতিশীল অবস্থায় ওই ব্যক্তি বা ওই বস্তুর ভরটা ওই পর্যবেক্ষকের কাছে অসীম মনে হবে, এবং স্থির অবস্থায় ভরটাকে স্থির বলে মনে হবে, অথবা তোমার হচ্ছে 0 বলে মনে হবে আর কি। সো এই ব্যাপারটা আমরা দেখলাম এখানে। এখন আমরা সময়ের আপেক্ষিকতা দেখাবো। সময়ের আপেক্ষিকতা আসো দেখি। সময়ের আপেক্ষিকতা, সময়ের আপেক্ষিকতা নিয়ে একটু ঝামেলা আছে। তোমরা ভর এবং দৈর্ঘ্য সবাই ক্লিয়ারলি বুঝতে পারলেও সময়টা কিন্তু প্যাচ লাগিয়ে ফেলো বারবার। কারণ আছে, কারণ ভর এবং দৈর্ঘ্য দুইটা পরিমাপ করা হয়েছে পৃথিবীতে বসে বসে, বা পর্যবেক্ষক ছিল একজন। মনে রাখবা যে ভর এবং দৈর্ঘ্য দুইটা ঘটনার পর্যবেক্ষক ছিল একজন বসে বসে খেলাধুলা করছে। কিন্তু সময়ের ব্যাপারটা আলাদা। সময়ে পৃথিবী থেকেও একজন মাপবে, আবার যে ঘুরতে যাবে মহাকাশে সেও মাপবে। তার মানে এখানে পর্যবেক্ষক দুইজন, এবং দুইজনের ফিলিংস হবে দুই রকম, দুইজনের ফিলিংস হবে দুই রকম। এটা একটু ইম্পর্টেন্ট ব্যাপার যে সময়ের আপেক্ষিকতা একটু ভালো করে ফিল করবা, এটা একটু ভালো করে বুঝবা, এবং ফিল না করলে, ফিল না আসলে প্রবলেমগুলো সলভ করতে পারবা না। এখানে ফিল হচ্ছে দুই ধরনের।
দুই ধরনের ফিলিংস, একটা হলো পৃথিবীর পর্যবেক্ষকের ফিলিংস। সাপোজ ধরো আমি রিপন স্যার, নাইম আমার স্টুডেন্ট, সে আমাকে রেখে মহাকাশে গেল, তাহলে নাইম গেল মহাকাশে, রিপন স্যার পৃথিবীতে বসে আছে, আমি নাইমের দিকে তাকিয়ে থাকবো নাইম কখন পৃথিবীতে আসবে। আবার নাইম পৃথিবীতে আসার পরে নাইমের কাছে নিজের একটা সময় কাউন্ট করা হবে, তার মানে এখানে নাইম নিজে কাউন্ট করতেছে নিজের সময়, আর আমি পৃথিবীতে বসে বসে কাউন্ট করতেছি নাইমের সময়। তাহলে এখানে অবজারভার দুইজন, একজন হচ্ছে যে যায় সে, আর যে পৃথিবীতে বসে থাকে সে। এই কারণে সময়ের কনসেপ্টে একটু ঝামেলা হচ্ছে, কারণ এখানে পর্যবেক্ষক দুইজন, দুইজনের কাছে দুই রকম ফিলিংস হবে। ওই ফিলিংসগুলো নিয়ে আমরা এখন একটু কাজ করব। দেখো এই কনসেপ্টটা সলভ করার জন্য টি ইকুয়াল হচ্ছে টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ হলো সি স্কোয়ার। তোমরা এই সূত্রটা মনে রাখবা, যেখানে টি নট যেটা, এটা হলো গতিশীল সময়, গতিশীল সময়। এখন বলতে পারো স্যার আগের প্রশ্নগুলোতে কিন্তু আমরা নটগুলোকে স্থির বলছিলাম, বাট এটাকে নটটাকে আমরা কেন গতিশীল বললাম? কারণ হচ্ছে এই যে নাইম গেছে মহাকাশে, সে আগে মাপছে, সে আগে মাপছে, মাপার পর পৃথিবীতে আসছে, আসার পর আমাকে জিজ্ঞাসা করছে স্যার বলেন তো আমার বয়স কত। তার মানে কি সে আগে মেপে আসছে, আসার পর পৃথিবীতে আসলো, দেন আমাকে আস্ক করছে আমি তার বয়স কত মেপেছি। তাহলে এখানে গতিশীল কাঠামো নিজে আগে মাপে, যার কারণে এই টি নটটাকে আমরা স্থির না বলে এটাকে আমরা গতিশীল কাঠামোর সময় বলি। আর এইটি যেটা রিপন স্যার পৃথিবীতে বসে বসে মাপছে, এটা হচ্ছে তোমার স্থির কাঠামোর সময় বা পৃথিবীর হিসাব যেটা আছে, স্থির কাঠামো, স্থির কাঠামো, অথবা বলতে পারো এটা পৃথিবীর হিসাব, এটা হচ্ছে পৃথিবীর হিসাব। তাইলে তোমাদের এখানে দুইটা জিনিস, এটা হচ্ছে দুইটা জিনিস, এটা হচ্ছে দুইটা জিনিস, যে তোমাকে একজন পৃথিবীতে বসে বসে মাপবে, আর একজন হচ্ছে মহাকাশে যে বেড়া যাবে সে মাপবে। সে মাপার পর পৃথিবীতে এসে পৃথিবীর ব্যক্তির সাথে নিজের ফিলিংসটাকে কম্পেয়ার করবে, যে আসলে তাদের বয়সের কোনো ভেরিয়েশন আসে কিনা, সেটা আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখার চেষ্টা করি। দেখো যদি আমরা এই টি মাপি, টিটা দেখো যে আলটিমেটলি কি হয়, যে এই যে সময়টা রয়েছে, এই যে সময়টা রয়েছে, এই পুরো অংশটা কিন্তু 1 এর চেয়ে কম। আমি আগেও বলেছি এটা কিন্তু 1 এর চেয়ে কি হয় বলো তো, এটা আমাদের কম হয়, 1 এর চেয়ে কম হয়। তাহলে 1 এর চেয়ে কম হলে এই টি নটকে যখন তুমি এটা দ্বারা ভাগ করবা, যখন টি নটকে এটা দ্বারা ভাগ করবা, তাহলে আলটিমেটলি কে বড় হয়ে যাবে বলো তো, আমাদের টি বড় হয়ে যাবে। কার তুলনায় বড় হবে? টি নটের তুলনায় বড় হবে। এখন এই টি নটটা কার সময়? পৃথিবীর কাউন্ট করার সময়। তাহলে পৃথিবী দেখবে তার বয়স বেশি হচ্ছে, পৃথিবী দেখবে তার বয়স বেশি হচ্ছে, কিন্তু এই বেচারা যে মহাকাশে ভ্রমণ করছিল আনন্দের সাথে, সে তার নিজের বয়সটা কম বলে মনে হবে। তার মানে এখানে অবজারভেশন দুইটা, একটা হলো পৃথিবীর কাছে সময় বাড়বে, পৃথিবীর কাছে সময় বাড়বে, পৃথিবী দেখবে ব্যক্তির বয়স বেশি হয়ে যাচ্ছে, আর ওই ব্যক্তি নিজে দেখবে নিজের বয়সটা পৃথিবীর মানুষের তুলনায় অনেক কম বলে মনে হচ্ছে। তাহলে অবজারভেশন দুইটা, একটা হলো পৃথিবীর বয়স, একটা হলো ওই ব্যক্তির বয়স। এটা একটু মাথায় রাখবা। তাহলে আমি আবারও বলছি, পৃথিবীর কাছে মনে হয় সময় বাড়ে, কাল দীর্ঘায়ন হয়, সময় বেড়ে যায়, বাট ওই ব্যক্তির কাছে মনে হয় সময়টা কমে যায়, ফিলটা এমন আসে। ধরো যদি আমি একটু ব্যাপারটা খেয়াল করে দেখো, যদি আমরা এই টি নটটা বস্তু যদি আলোর বেগে চলে, তাহলে এখানে কি কি ঘটনা ঘটে দেখো। আলোর বেগে চললে কি ঘটনা ঘটে, ভি এবং সি যদি সমান হয়ে যায় তাহলে কি সমস্যা হয়, এই টি ইকুয়াল হচ্ছে টি নট, আর এটা 0 হয়ে যাবে, তারপর টি নট বাই 0, তারপর পুরোটা কি হয়ে যাবে বলতো, এটা আমাদের অসীম হয়ে যাবে, এই পুরোটা হয়ে যাবে আমাদের অসীম। তার মানে এই টিটা কার সময়? পৃথিবীর মানুষের কাছে সময়। তার আমি পৃথিবীতে বসে বসে ওই বেচারার টাইম পরিমাপ করতেছি। তার মানে কোনো একটা ব্যক্তি যদি আলোর বেগে চলমান থাকে, পৃথিবীর কোনো পর্যবেক্ষকের কাছে বা পৃথিবীর কোনো পর্যবেক্ষক ওই ব্যক্তির টাইমটা কখনোই তোমার তো নির্ণয় করতে পারবে না, কারণ ওই সময়টা কি হয়ে যাবে আমাদের অসীম হয়ে যাবে। তাহলে দেখো একটু ভালো করে চিন্তা করো, যে পৃথিবীতে যখন তুমি দাঁড়ায় আছো, তোমার কোনো বন্ধু যখন মহাকাশে আলোর বেগে চলে যাচ্ছে, তুমি ওই বন্ধুর সময়টা কোনোদিনই মেজারমেন্ট করতে পারবে না, কারণ তোমার সময়টা কি হয়ে যাচ্ছে, অসীম হয়ে যাচ্ছে। অনুরূপভাবে ওই ব্যক্তি যে তোমার বন্ধু মহাকাশে ঘুরতেছিল, তার ফিলিংসটা কেমন হবে? তাহলে টি নট ইকুয়াল বলতে পারে টি রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ হচ্ছে সি স্কোয়ার। এটা 0 হওয়ার কারণে পুরোটা 0 হয়ে যাবে, তার মানে টি নটটা 0 হয়ে যাবে। সময় 0 মানে তার ফিলিংস 0 মানে পরিবর্তন হয় নাই, তার মানে এটা হচ্ছে পরিবর্তনহীন বা অপরিবর্তনশীল। সময় পরিবর্তন হবে না, সময় পরিবর্তন হবে না।
সময় পরিবর্তন হবে না। তার মানে মহাকাশে যে ব্যক্তি আছে সে যদি 25 বছর বয়সে মহাকাশে যায়, সে সময় চলে যাবে, যুগের পর যুগ চলে যাবে, কিন্তু তার বয়স যে বাড়তেছে এটা তার কাছে মনে হবে না, তার ফিলিংস নাই হয়ে যাবে। তার সময়টা দেখো, তার নির্ণীত সময়টা জিরো। জিরো মানে জিরো নয়, জিরো মানে হচ্ছে ধ্রুব থাকা। তাহলে দেখো সময় জিরো মানে হচ্ছে কি থাকা বলো তো আমাদের? ধ্রুব থাকা। তার মানে ওই গতিশীল ব্যক্তি নিজের কাছে সময়টা কনস্ট্যান্ট বলে মনে হবে, নিজের ফিলিংসটা হবে সময় চেঞ্জ হচ্ছে না। কিন্তু পৃথিবীতে যে পর্যবেক্ষকগুলো আছে তাদের কাছে ওই সময়টা কখনো নির্ণয় করাই সম্ভব না। ব্যাপারটা বুঝছো কিনা একটু জানাও, একটু কমেন্টস করে জানাও আপনারা বোঝাতে পেরেছি কিনা, একটু কমেন্টস করে জানাও। সবাই একটু ক্লিয়ার কমেন্টস করে জানাও, যেহেতু সময়টা নিয়ে অনেকের প্যারা আছে। সবাই বুঝতে পেরেছো কিনা? আমি আবারও ব্রিফ করছি। এখানে অবজারভেশন তোমার পর্যবেক্ষক দুইজন, একজন পৃথিবীতে, একজন মহাকাশে। মহাকাশের ব্যক্তি মহাকাশের টাইম মাপবে, পৃথিবীর ব্যক্তি মহাকাশের চলমান ব্যক্তির বয়স মাপবে। তাহলে ব্যাপারটা দেখো, পৃথিবীর ব্যক্তি কিন্তু নিজের সময় মাপবে না, সে বসে বসে মহাকাশে থাকা ব্যক্তির সময় মাপবে। তাহলে সময় কাউন্ট হবে দুইটা, একটা পৃথিবীর ব্যক্তি মাপবে, একটা মহাকাশের চলমান ব্যক্তি নিজে নিজে মাপবে। মহাকাশে যে ব্যক্তি নিজে নিজে মাপবে তার সময়টা কম হবে, পৃথিবীর ব্যক্তি যে মহাকাশের সময় মাপতেছে তার কাছে সময়টা বেশি বলে মনে হবে। তাহলে পৃথিবীর অবজারভেশন আর ওই মহাকাশের চলমান ব্যক্তির অবজারভেশন একটা ভেরিয়েশন তৈরি হবে, সময়টা কোনো সেম হবে না। আর যদি কোনো কারণে মহাকাশের চলমান ব্যক্তিটি আলোর বেগে চলমান থাকে তাহলে ওই ব্যক্তি নিজের কাছে সময়টা কনস্ট্যান্ট হয়ে যাবে। তার মানে নিজের সময় যে পরিবর্তন হচ্ছে, বয়স যে পরিবর্তন হচ্ছে, এটা সে ফিল করতে পারবে না। আর সেই ঘটনাটা পৃথিবীর কোনো অবজারভেশন বা অবজারভার যে রয়েছে সে আসলে ওই টাইমটা কাউন্টই করতে পারবে না, কারণ ওই টাইমটা অসীম মানের মনে হবে। ব্যাপারটা আশা করি ক্লিয়ার সবাই। ম্যাথ করাবো, আগে কনসেপ্ট বুঝো, ম্যাথ না করালে কেমন সম্ভব? সবাই ক্লিয়ার বলেছে, ওকে। দেন আমরা পুরো জিনিসটা বুঝে ফেললাম, দৈর্ঘ্য, ভর আর সময়ের আপেক্ষিকতা। এখন আমাদের গাণিতিক সমস্যাগুলো সলভ করব। দেখো অনেক টেকনিক দিয়ে সলভ করব, বিভিন্ন ম্যাথগুলো একটু ভালো করে সলভ করবা। প্রথমে লেখো সমস্যা নাম্বার 1। সমস্যা নাম্বার 1। আর যেহেতু এই টপিকটা ছোট টপিক, এই টপিকটা একটু সবাই ডিপলি পড়বা, ভালো করে পড়বা, তাহলে তোমাদের প্রশ্ন বুঝতে সুবিধা হবে আর কি, বুঝতে সুবিধা হবে। আমরা এখন থেকে অনেকগুলো প্রবলেম সলভ করব যেগুলো তোমরা খুব সহজে বুঝতে পারবা। আলোর বেগে চলমান, আলোর বেগে চলমান একটি মিটার স্কেলের, একটা মিটার স্কেলের দৈর্ঘ্য কত হবে? দেখি এটা আনসার কে কে করতে পারো। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে 19-20 সালে আসছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি ইউনিটে 19-20 সালে আছে। দেখি এটা আনসার কে পারো। আমি কনসেপ্টের মধ্যে অলরেডি এটা পড়িয়ে দিয়েছি। দেখি এটা কে কে পারো। অনেকে বলছে 100 হবে, অনেকে বলছো 0 হবে। দেখো আমরা কিন্তু যে দৈর্ঘ্যের আপেক্ষিকতার সময় পড়েছিলাম, মিটার স্কেল মানে 1 মিটার, এটা স্থির দৈর্ঘ্য, এটা 1 মিটারই হবে, 1 মিটারই হবে। এবং আলোর বেগে চলছে মানে VRC সমান হবে, দৈর্ঘ্য কত হবে মানে তোমার বের করতে বলছে L এর মান। আমরা জানি L0 √1 - v² ভাগ কত বলো তো c², এটা সমান হলে পুরো মানটা 0 হয়ে যাবে। 0 সাথে L0 গুণ করলে কত হয়ে যায় বলো তো? এটা আমাদের 0 হয়ে যায়। তার মানে গতিশীল দৈর্ঘ্যটা কিন্তু কি হয়ে যাচ্ছে বলো তো? এটা আমাদের 0 হয়ে যাচ্ছে, গতিশীল দৈর্ঘ্যটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। একজন বলছে অসীম, এটা অসীম না। তোমার যদি হচ্ছে যদি আমাদের এটা বের করতাম, L0 বের করতাম তাহলে অসীম হয়ে যেত, বাট Lটা তোমার 0 হয়ে যাবে। সবাই বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট সেকশনে জানাও, খুব দ্রুত কমেন্ট সেকশনে জানাও। ওকে, বুঝতে পারছি।
এরপরে 2 নাম্বার একটা সমস্যা দিচ্ছি তোমাদের। সমস্যা নাম্বার 2, গতিশীল ঘড়ি নিশ্চল ঘড়ির তুলনায় দ্রুত চলে নাকি ধীরে চলে? দেখি কমেন্টস করো তোমরা সবাই। দেখি খুব দ্রুত কমেন্টস করো যে গতিশীল অবস্থায় ঘড়ি কি ধীরে চলে নাকি দ্রুত চলে? হ্যাঁ, গুড, সবাই কনসেপ্টটা বুঝতে পেরেছো। তার মানে গতিশীল অবস্থায় চলবে হচ্ছে ধীরে ধীরে, তোমার হচ্ছে গতিশীল, আর পৃথিবীর যে পর্যবেক্ষক তার কাছে দ্রুত মনে হবে আর কি, তার সময়টা বেশি বলে মনে হবে। আচ্ছা, সো আমরা এই সমস্যা নাম্বার 2 শেষ, আমরা এখন সমস্যা নাম্বার 3-এ যাচ্ছি। সমস্যা নাম্বার 3 আমরা একটা ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করব। লিখো, একটি মিটার স্কেলকে তোমার হচ্ছে 0.6 সি বেগে নিক্ষেপ করা হলো। কোন স্থির দর্শকের কাছে ওই স্কেলের দৈর্ঘ্য কত মনে হবে? সবাই আগে কোশ্চেনটা লিখে ফেলো, খাতার ভিতরে সবাই কোশ্চেনটা লিখে ফেলো। সবাই আগে কোশ্চেনটা খাতার ভিতরে লিখে ফেলো। সবাই আগে খাতার ভিতরে মানটা লিখে ফেলো, দেখো কত হয়। কোশ্চেনটা লেখা শেষ হলে দেখো আমাদের গতিশীল অবস্থায় দৈর্ঘ্য মানে এল বের করতে বলেছে, যে যেখানে এল নট √1 মাইনাস ভি স্কোয়ার ভাগ হচ্ছে সি স্কোয়ার, যেখানে আমরা আগে রিয়েল প্রসিডিওরে করি। এল নট এর মান দেওয়া আছে কত, এটা একটা মিটার স্কেল, তার মানে এটার ভ্যালু হবে 1 মাইনাস ভি মানে যে বেগে চলে 0.6 সি, নিচে হচ্ছে সি, দুটোর উপর একবার স্কোয়ার হবে। সো ক্যালকুলেশন করলে 1 মাইনাস সি কাটাকাটি গেলে 0.6, এটার উপরে স্কোয়ার হয়। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করে তোমরা দেখবা, একটু ক্যালকুলেশন করে দেখবা। দেখো এই যে এইটুকু তোমার এই পুরাটুকুর মান দেখবা 0.8 হবে, পুরাটুকুর মান 0.8 হবে, পুরাটুকুর মান দেখবা 0.8 হবে। তাহলে 1 × 0.8 গুণ করলে কত দাঁড়াচ্ছে বলো তো? 0.8 মিটার। এখন এই ধরনের ম্যাথগুলো বুঝবা কেমনে? এই ধরনের ম্যাথগুলো খুব সহজ করার ওয়ে হচ্ছে, একটু দেখো 0.6 সি এটা যদি বেগ হয় তাহলে আমাদের 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটার মান হবে হচ্ছে আমাদের 0.8। সবাই একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর বের করে দেখো। তোমাদেরকে টেকনিকগুলো মিলাই দিচ্ছি, এরপর তোমরা বাসায় মজায় সলভ করবা। যে দেখো এখানে যদি বেগটা 0.6 সি দেওয়া থাকে তাহলে এর মানটা হবে তোমার 0.8। তুমি একটু কাজ করো, 0.6 কে আলোর বেগ দিয়ে গুণ করো, 3 × 10⁸। দেখো অপশন এটাও থাকতে পারে, কেউ একজন এটা গুণ করে দেখো কত হয়। যে তোমাদের 0.6 এর সাথে 3 × 10⁸, এটা একটু গুণ করে দেখো তো কত হয়। এটা একটু গুণ করে দেখো কত হয়। 0.6 কে 3 × 10⁸ দিয়ে ক্যালকুলেটর দিয়ে গুণ করো দ্রুত। 0.6 কে 3 × 10⁸ দিয়ে গুণ করো, দেখো কত হয়।
1.8, দেখো গুড, তার মানে এটার রেজাল্ট হবে 1.8 ইন্টু 10⁸ এত মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এই ডাটাটা মুখস্থ রাখবা তোমরা, যে পরীক্ষার হলে দুইটা বেগ থাকতে পারে, একটা থাকতে পারে 0.6c অথবা 1.8 ইন্টু 10⁸, এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। তাহলে আলটিমেটলি যদি তোমার এটা থাকে, তোমার যদি এটা থাকে অথবা এটা থাকে, তাহলে বুঝবা রুটের ভিতরে যে অংশটুকু আছে, কারণ তোমরা যদি এটুকু মনে না রাখতে পারো তাহলে ক্যালকুলেশন করতে পারবা না। তাহলে অপশনে যদি তোমার হচ্ছে বেগের ভ্যালুটা 0.6c অথবা 1.8 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড থাকে, তাহলে রুটের ভিতরে পুরো অংশটার মান হবে 0.8, পুরোটার মান হবে 0.8। ওকে, সবাই মেনশন করে ভালো করে লিখে রাখো। এরপরে এটা হচ্ছে একটা টেকনিক, আরেকটা হচ্ছে যদি আমার বেগটা 0.8c থাকে, 0.8c থাকে, তাহলে এর মান √1 - v²/c², দেখো এর মান হবে 0.6। একটু ক্যালকুলেশন করে দেখো তো ঠিক হয় কিনা, একটু ক্যালকুলেশন করে দেখো যে আমি ঠিক লিখছি কিনা। যদি বেগটা 0.8c দেওয়া থাকে, তাহলে √1 - v²/c², এই পুরো অংশটুকুর মান হবে 0.6। দেখো তোমরা বুঝতে পারো কিনা। হ্যাঁ দেখো এটাই হবে, হ্যাঁ তোমাদের এটাই आंसर হবে, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো। অথবা এই যে আমাদের 0.8c, এই 0.8c কে যদি তুমি নরমালি কনভার্ট করো, তাহলে হবে 2.4 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তার মানে বেগটা 2.4 ইন্টু 10⁸ থাকতে পারে, 2.4 ইন্টু 10⁸। একটু ক্যালকুলেশন করে দেখো তো ঠিক লিখছি কিনা। 0.8 কে আলোর বেগ দিয়ে গুণ করো, 0.8 কে আলোর বেগ দিয়ে গুণ করো, গুণ করে দেখো এই রেজাল্টটা হয় কিনা। 2.4 10⁸, এটা হয় কিনা একটু জানাও আমাকে, একটু আমাকে জানাও যে 0.8 কে আলোর বেগ দিয়ে গুণ করলে এটা হয় কিনা। যদি এটা হয় তাহলে আলটিমেটলি তোমার এটার জন্য আনসারটা রুটের ভিতরে অংশটুকু হবে 0.6। তার মানে এই দুইটা পরীক্ষার হলে এই চারটা অপশনের যে কোনো অপশনগুলো কমন পড়বে। 0.6c মানে 0.8, 0.8c মানে 0.6, অথবা এই বেগ থাকলে এই বেগ হবে, এই বেগ থাকলে এই বেগ হবে রুটের ভিতরে। সো তোমাদের ক্যালকুলেশন করা কিন্তু অনেক সহজ হয়ে যাবে, হ্যাঁ তোমাদের ক্যালকুলেশন করা অনেক সহজ হয়ে যাবে। সো এই প্যাটার্নে তোমরা ম্যাথটা সলভ করবা। তাহলে এই দেখো আমাদের যেহেতু প্রশ্নের মধ্যে 0.6c আছে, তার মানে রুটের ভিতরে পুরো অংশটা কিছু করা দরকার নাই, কিচ্ছু করা দরকার নাই। জাস্ট প্রথম যে দৈর্ঘ্যটা আছে 1 মিটার, 1 মিটারকে 0.8 দিয়ে গুণ করলে তোমার আনসার হয়ে যাবে। সূত্রে করার দরকার নাই, ডাইরেক্ট শর্টকাট দিয়ে করবো ম্যাথটা। আশা করি সবাই বুঝতে পেরেছো। ম্যাথটা সবাই বুঝতে পেরেছো কিনা কমেন্ট সেকশনে জানাও। ম্যাথটা সবাই বুঝতে পেরেছো কিনা কমেন্ট সেকশনে জানাও। আমরা এখন সমস্যা নাম্বার 4 যাব। সমস্যা নাম্বার 4, সমস্যা নাম্বার 4-এ যাব। একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে মহাশূন্যে পাড়ি জমালেন। বেগ ছিল 2.4 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। পৃথিবীর হিসেবে 50 বছর পর ফিরে আসলে ওই ব্যক্তির বর্তমান বয়স কত হবে? ওই ব্যক্তির বর্তমান বয়স কত হবে? ওই ব্যক্তির বর্তমান বয়স কেমন হবে? আশা করি সবার কোশ্চেনটা তোলা শেষ। এখন আগে আমরা রিয়েল প্রসিডিউরটা করি। এই ম্যাথটা তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আবার এই ম্যাথটা লিখিতর জন্য ইম্পর্টেন্ট। এই ম্যাথটা দুইটা ক্যাটাগরিতে আসতে পারে, এমসিকিউ তো আসতে পারে, আবার লিখিত আসতে পারে। তাহলে দেখো তোমাদের একদম শর্ট ওয়েতে করার সুযোগ হচ্ছে, তোমাকে বর্তমান বয়স, এই বর্তমান বয়স কিন্তু পৃথিবীর ব্যক্তির কাছে মনে হবে না, ওই মহাশূন্যচারীর কাছে মনে হবে। তাইলে ওই ব্যক্তির বর্তমান বয়স এটা বের করার ফর্মুলা হচ্ছে তোমার হচ্ছে পূর্বের বয়স, যে বয়সে যাত্রা করেছে। পূর্বের বয়স মানে যে বয়সে কি করছে বলো তো আমাদের যাত্রা করছে। এখন
পৃথিবী থেকে কাউন্ট করা হয়েছে 50 বছর, পৃথিবীর কাউন্ট করছে, পৃথিবীর পর্যবেক্ষক মানে স্থির কাঠামো, স্থির কাঠামোর যে সময়টা সেটা হচ্ছে আমাদের টি। তাহলে প্রশ্নের মধ্যে টি দেওয়া আছে, তাহলে আমরা ফরম্যাটটা জানি, টি ইকুয়াল হচ্ছে টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ কত বলো তো আমাদের সি স্কোয়ার। তাহলে এই হলো আমাদের মূল সমীকরণ। এই মূল সমীকরণে এই টি মানে পৃথিবীর সময়, আর এই টি নট মানে ওই ব্যক্তির নিজের কাউন্ট করা সময়। তাহলে ব্যক্তির নিজের কাউন্ট করা সময় বের করবা, তাহলে ব্যক্তির নিজের কাউন্ট করা সময় যদি বের করো তাহলে টি নট ইকুয়াল টি ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ হলো সি স্কোয়ার। তাহলে এটা হলো মূল ফর্মুলা। তাহলে বর্তমান বয়স বের করা ফর্মুলা হচ্ছে পূর্বের বয়স, এই পূর্বের বয়সের সাথে ওই ব্যক্তির নিজের কাউন্ট করার সময় বসাবা, তার মানে টি ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ কত বলো তো আমাদের সি স্কোয়ার। এই সূত্র ডিরেক্টলি তুমি রিটেনে ব্যবহার করতে পারবা, এটা দিয়ে তুমি রিটেন করতে পারবা, এটা দিয়ে রিটার্ন করা যাবে। তবে পরীক্ষার হলে কি আমরা এমন করব? মোটেও না। দেখো আমরা শর্টকাট করে কিভাবে সলভ করতে পারি, দেখো যে আমাদের বর্তমান বয়স বের করার ফর্মুলা পূর্বের বয়স, যে বয়সে যাত্রা করেছিল কত বছর বয়সে বলো তো 30 বছর বয়সে, তাহলে পূর্বের বয়স হচ্ছে 30 প্লাস টি পৃথিবী থেকে কাউন্ট করার সময় কত বলো তো, এটা আমাদের 50 ইন্টু এই যে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তোমাদের বলছিলাম যে বেগের মান যদি এটা দেওয়া থাকে, বেগের মান যদি এটা দেওয়া থাকে 2.4 মানে 0.8 সি, 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মানে হলো 0.8 সি, আর এটা মানে হবে আমাদের 0. কত বলো তো আমাদের 0.6। তাহলে আলটিমেটলি এই পুরোটা ক্যালকুলেশন করলে হচ্ছে 0.6। সো ক্যালকুলেশন করে দেখো কত হয় এটা আমাদের 50 এর সাথে ধরো এটা তোমাদের 0.6 মানে হাফের মতো চিন্তা করো, তাহলে 50টা অর্ধেক হয়ে যাবে, এখানে 50 অর্ধেক মানে 25 এর মতো দাঁড়ায়, তাহলে 30 প্লাস হচ্ছে 25, তার মানে দেখো ব্যাপারটা কি দাঁড়ায় 30 প্লাস তোমার হচ্ছে এখানে যদি একদম অ্যাকুরেট ক্যালকুলেশন করতে পারো, অ্যাকুরেট ক্যালকুলেশন করলে কত হয় যে আমাদের এখানে 50 এর সাথে তুমি হচ্ছে 0.6 গুণ করো, 0.6 গুণ করে দেখো কত হয় আমাদের 5 6 কত হবে এটা আমাদের 30, 5 6 30 হয়ে যাবে এটা। সো এটা যদি 30 হয় তাহলে এটা হচ্ছে আমাদের 30 প্লাস এটা হচ্ছে আমাদের 30, তাহলে 30 কত হচ্ছে বলো তো, এটা আমাদের 60 বছর। এই 60 বছর হচ্ছে ওই ব্যক্তির নিজের কাউন্ট করা টাইম, ওই ব্যক্তির নিজের কাউন্ট করা সময়, নিজের সময়। আর পৃথিবীতে মনে হবে, পৃথিবীর মানুষের কাছে মনে হবে, পৃথিবীতে থাকা ব্যক্তির কাছে মনে হবে, ব্যক্তির কাছে মনে হবে কত, মনে হবে দেখো সে গিয়েছে কত বছর 30 বছর বয়সে, ফেরত আছে কত বছর 50 বছর বয়সে, তাহলে 50 প্লাস 30 তার মানে হচ্ছে 80 বছর। তার মানে দেখো এই 80 বছর কাউন্ট করবে পৃথিবী, আর 60 বছর কাউন্ট করবে ওই ব্যক্তি নিজে। ব্যাপারটা বুঝছো কিনা একটু কমেন্ট সেকশনে জানাও, ব্যাপারটা বুঝছো কিনা কমেন্ট সেকশনে জানাও। ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা কমেন্ট সেকশনে জানাও দ্রুত। ওকে, আমরা এখন নেক্সট কোশ্চেনে যাব। একটু মাথায় রাখবা তোমার হচ্ছে ওই ব্যক্তির বর্তমান বয়স মানে এই বর্তমান বয়সটা আসলে কোন জায়গা থেকে কাউন্ট করা হচ্ছে এটা একটু মাথায় রাখবা। যদি ওই ব্যক্তি নিজে কাউন্ট করে তাহলে বয়স হবে 60 বছর তার বর্তমান, আর পৃথিবীতে থাকা কোনো পর্যবেক্ষক যদি তার বর্তমান বয়স কাউন্ট করে তাহলে কিন্তু সেটা 80 বছর হয়ে যাবে। সো এই ধরনের প্রশ্নগুলো আনসার দেওয়ার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে আনসার দিবা, কারণ একটু চিন্তা ভাবনা না করে আনসার করে দিলে তোমাদের ভুল হয়ে যাওয়ার কিন্তু চান্স থাকবে। ওকে, আমরা সমস্যা নাম্বার 5 দেখাবো। সমস্যা নাম্বার 5, সমস্যা নাম্বার 5 এটা আমরা সলভ করব। তাসিন বলেছে 0.8 এর পর 0.6 কিভাবে হবে? তুমি আগের অংশটুকু মনে মিস করেছো, এটা তোমাদেরকে প্রমাণ করে দিয়েছিলাম যে কিভাবে 0.86 এর পরিবর্তে 0.6 হয়। একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড বেগে একটি নভোযানে করে মহাশূন্যে পাড়ি জমালেন। মহাশূন্যে পাড়ি জমালেন।
তিনি 30 বছর মহাকাশে কাটিয়ে এলেন, তার বর্তমান বয়স কত? এটা অনেক জায়গা আছে, সাস্টে আছে 2-3 সালে। দেখি তোমরা পারো কিনা এটা। আসিফ, রিয়াদ, এটা রিটেন এমসিকিউ দুইটাই চলছে, এটা কনসেপ্ট ক্লাস ছিল। তাহলে দেখো তোমাদের হচ্ছে যে তিনি 30 বছর মহাকাশে কাটিয়ে এলেন, এখানে একটা ঝামেলা আছে। দেখো এখানে কিন্তু মেনশন করে দেয় নাই যে এই সময়টাকে পৃথিবী থেকে কাউন্ট করা হচ্ছে, পৃথিবী থেকে কাউন্ট করা হচ্ছে নাকি ব্যক্তি নিজে কাউন্ট করছে। যদি কিছু মেনশন না করে দেয় তাহলে তুমি ধরে নিবা ওটা পৃথিবী থেকে কাউন্ট করার সময়। তাহলে তার বর্তমান বয়স বের করার ফর্মুলা হচ্ছে 25 বছর বয়সে গেছে প্লাস পৃথিবীর হিসেবে 30 বছর পর ফেরত আসছে ইন্টু, যদি এটা 1.8 10⁸ হয় তার মানে এটার ভ্যালু হচ্ছে 0.6c, আর 0.6 হলে 0.8 বসাবা, তার মানে এটা গুণ করতে হবে কত বলো তো আমাদের 0.8। তাহলে দেখো 25 প্লাস 3 আটা কত হয় বলো তো, এটা আমাদের 24। তাহলে 24 আর 25 কত হয় 49 বছর। তাহলে দেখো ক্যালকুলেটর ছাড়া কিন্তু এই ধরনের ম্যাথগুলো খুব ইজিলি সলভ করা যাচ্ছে, ক্যালকুলেটর কিন্তু প্রয়োজন নাই। এটা সাস্টে আসছে 2-3 সালে, আরো কয়েক জায়গায় আছে এই প্রশ্নটা। সবাই এই ধরনের প্রশ্ন পারবা কিনা একটু কমেন্ট সেকশন আমাকে জানাও। সবাই প্রশ্নটা পারবে কিনা কমেন্ট সেকশন আমাকে জানাও। সবাই বলছে পারবে, গুড। এর পরবর্তী কোশ্চেন আমি এখনই যাব। ওকে, সবাই বলছে পারবে। ওকে, তাহলে আমরা এখন সমস্যা নাম্বার 6 এ যাচ্ছি। সমস্যা নাম্বার 6 এটা আমরা এখন দেখাবো। একটি বস্তুর চলমান ভর নিশ্চল ভরের দ্বিগুণ হলে এর দ্রুতি কত হবে? এর দ্রুতি কত হবে? এই ম্যাথটা রিটেনও আসতে পারে, এমসিকিউতে আসতে পারে। এই ম্যাথটা রিটেনও আসতে পারে, এমসিকিউ আসতে পারে। দেখি এটা কেউ আগে পারো কিনা। তোমাদেরকে 10 সেকেন্ড টাইম দিলাম, দেখি 10 সেকেন্ড নিজেরা একটু চিন্তা করে দেখো এটা পারো কিনা। নিজেরা একটু চিন্তা করো যে নিজেরা পারো কিনা, একটু দেখো আগে। দেখি পারো কিনা। ওকে, তাহলে আমরা যেহেতু এটা ভরের আপেক্ষিকতা রয়েছে, আমরা m ইকুয়াল আগে আমরা রিয়েল লিখিত প্যাটার্নটা দেখি, এরপর আমরা এমসিকিউ প্যাটার্ন দেখব। m ইকুয়াল আমরা জানি হচ্ছে m0 √ 1 - v স্কয়ার ভাগ কত বলো তো, এটা আমাদের c স্কয়ার √ ছিল এটা। সো আলটিমেটলি এখানে বলতে পারি যে m/m0 ইকুয়াল হচ্ছে 1/1 - v স্কয়ার ভাগ কত বলো তো আমাদের c স্কয়ার। ব্যাপারটা এরকম দাঁড়ায়, জিনিসটাকে পুরোটা উল্টাই দিলে 1 - v স্কয়ার বাই c স্কয়ার, তাহলে এটা উল্টে যাবে। তার মানে এটা হবে m0 ভাগ হচ্ছে আমাদের m, যেহেতু রুট সরিয়ে দিয়েছি এটার উপরে স্কয়ার হবে। দেন
দেন ক্যালকুলেশন করলে মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার ইকুয়াল তোমার হচ্ছে এম নট ভাগ হচ্ছে এম, এটার উপর তোমার স্কোয়ার হবে, এই পাশে +1 ওই পাশে গেলে -1 হয়ে যাবে, মাইনাস দ্বারা যদি গুণ করে দেই এবং তাহলে ভি ইকুয়াল একবারে দাঁড়ায় √1 মাইনাস তোমার হচ্ছে এম নট ভাগ হচ্ছে আমাদের এম, এটার উপর তোমাদের স্কোয়ার হবে ইন্টু কত বলো তো আমাদের সি। তাহলে এই প্যাটার্নে আমাদের বেগ বের করতে হবে, এটা হচ্ছে রিটেন প্যাটার্ন, এটা হচ্ছে আমাদের রিটেন প্যাটার্ন, কেমন, এটা হচ্ছে রিটেন প্যাটার্ন। সো এই প্যাটার্নে যদি আমরা মান বসে, দেখো কি বলছে, নিশ্চল ভর হবে, দেখো কি বলছে, চলমান ভর, নিশ্চল ভরের কত গুণ বলো তো দ্বিগুণ, তার মানে আমরা এম নট তোমার নিশ্চল ভর, এটা যদি এম ধরি তাহলে চলমান ভর মানে এম হবে নিশ্চল ভরের দ্বিগুণ, তার মানে হচ্ছে টুয়াইজ এম, টুয়াইজ এম। তাহলে এখান থেকে যদি আমরা যে ব্যাপারটা তুমি এখান থেকে সমীকরণ বানাইতে পারো বা এভাবে করতে পারো যে আমাদের এম নট ইকুয়াল এম হলে তাহলে এখান থেকে আমাদের এইটা এবো না ধরে এবো করলে সুবিধা হবে, যে গতিশীল ভর হবে নিশ্চল ভর মানে এম নটের দ্বিগুণ, তাহলে এখান থেকে এম ভাগ এম নট এটা ইকুয়াল কি দাঁড়াচ্ছে বলো তো আমাদের 2, এটা ইকুয়াল দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 2। তাহলে দেখো এখানে আমাদের কি করতে হবে, একটু বড় তাকাও, এখানে হচ্ছে আমাদের সমীকরণে লাগবে এম নট ভাগ এম, বাট এখানে আমি পেয়েছি এম বাই এম নট, তাহলে জিনিসটাকে উল্টে দিতে হবে, উল্টে দিলে এম নট ভাগ এম ইকুয়াল ব্যাপারটা দাঁড়াচ্ছে হাফ। সো আমি মান যদি বসাই দেই এখানে তাহলে ভি ইকুয়াল দাঁড়াচ্ছে √1 মাইনাস এম নট বাই এম, এম নট বাই এম এর ভ্যালু হচ্ছে হাফ, হাফের উপর স্কোয়ার করলে 1/4 ইন্টু ওই পাশে কি আছে বলো তো আমাদের সি। তাহলে দেখো এইটুকু ক্যালকুলেশন করলে 4 তোমার লসাগু করলে 4 - 1 মানে 3 এর উপর √ওভার করলে √3 থাকবে, আর 4 এর বর্গমূল করলে তোমার 2 হবে ইন্টু কত বলো তো আমাদের সি, তার মানে এটার ভি হবে √3/2 ইন্টু কত বলো তো সি, এটাই হচ্ছে আমাদের রাইট আনসার। ভি ইকুয়াল √3/2c, এটা হচ্ছে রাইট আনসার। সবাই বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট সেকশন আমাকে জানাও, সবাই বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট সেকশন আমাকে জানাও। √3/2c এটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাথ, ওকে। তাহলে এটা হচ্ছে লিখিত প্যাটার্ন, আর যদি এটা এমসিকিউতে আসে তাহলে কি করবা, এমসিকিউতে আসলে ভরের জন্য লেখো, ভরের জন্য বেগ, ভরের জন্য বেগ ভি ইকুয়াল হচ্ছে সি ইন্টু √1 মাইনাস 1/n স্কোয়ার, সি ইন্টু √1 মাইনাস 1/n স্কোয়ার, এটা হচ্ছে ভরের জন্য। সো লিখে রাখো, এখানে আমাদের n বলতে কি, n মানে তোমার হচ্ছে n মানে হচ্ছে কি ভর যত গুণ, ভরের গুণ, n মানে হচ্ছে ভরের গুণ, এটা হচ্ছে ভরের গুণ, যে গতিশীল ভরটা স্থির ভরের তুলনায় কত গুণ হবে। যদি আমরা এটা দিয়ে করি, এটা দিয়ে করলে কিন্তু খুব সহজে আরো ম্যাথটা সলভ করে ফেলতে পারি। যেমন দেখো ভর দ্বিগুণ বলছে, তার মানে এখানে কি হবে, ভি ইকুয়াল সি ইন্টু √1 মাইনাস ভর দ্বিগুণ বলছে মানে 1/4 হবে, এটা ক্যালকুলেশন করলে কিন্তু √3c ভাগ হচ্ছে 2 হয়। সো এটা দিয়ে আমরা 1 সেকেন্ডের মধ্যে ম্যাথটা সলভ করে ফেলতে পারি। সো এই ধরনের ম্যাথ করে ফেলতে পারবো। তোমরা একটু জানাও যে তোমরা পারবা কিনা, আমি তো পারবো, তোমরা পারবা কিনা জানাও, হ্যাঁ তোমরা একটু জানাও যে তোমরা পারবা কিনা, খুব দ্রুত একটু নিজেরা কমেন্ট সেকশনে জানাও। আসিফ, রিয়াদ সবাই বলেছে জি পারবে ইনশাল্লাহ। ম্যাথগুলো একটু খেলাধুলা করবা এবং এই টপিকের ম্যাথগুলো রিটেন এবং এমসিকিউ, এবং এখান থেকে তোমরা ভালো মার্কস কমন পাবা আর কি অধ্যায় থেকে, যেহেতু এদের টপিকটা ছোট, শুধুমাত্র একটা টপিকে আছে। সো এখান থেকে তোমরা যতগুলো প্রশ্ন সামনে পাবা সবগুলো কিন্তু সলভ করে ফেলতে হবে আর কি, হ্যাঁ ওকে। আমরা এখন আরেকটা ম্যাথ, সাস্টের একটা ম্যাথ দিই, যেহেতু তোমরা জানো সাস্টের ম্যাথগুলো একটু ক্রিটিক্যাল হয়, সো আমরা ওই ম্যাথগুলো নিয়ে একটু খেলাধুলা বেশি করি। আচ্ছা সমস্যা নাম্বার কত একটু বলো তো, এটা কয় নাম্বার সমস্যা হবে আমার খেয়াল নাই, এটা কয় নাম্বার সমস্যা বলো তো, এটা কয় নাম্বার সমস্যা হবে একটু বলো তো আমাকে, একটু আমাকে জানাও এটা কয় নাম্বার সমস্যা হবে। 7 নাম্বার, ওকে। 7 নাম্বার সমস্যা, এটা আমরা লিখছি, একটি মিটার স্কেলের ভর, একটি মিটার স্কেলের ভর স্থির ভরের 2 গুণ, স্থির ভরের 2 গুণ, একটি মিটার স্কেলের ভর স্থির ভরের কত গুণ বলো তো আমাদের, দ্বিগুণ। প্রশ্ন হচ্ছে গতিশীল অবস্থায় এর দৈর্ঘ্য কত হবে, গতিশীল দৈর্ঘ্য চাইছে, হ্যাঁ গতিশীল দৈর্ঘ্য চাইছে। এই ম্যাথটাও আগে আমরা রিটেন প্যাটার্ন শিখবো, এরপর আমরা এমসিকিউ প্যাটার্ন শিখবো আগে, ওকে। তোমরা আগে লিখিত প্যাটার্নটা শিখে নাও,
লিখিত প্যাটার্ন শিখে নাও, তারপরে দেখে কি করা যায়। তাহলে তোমার কি বলছে, একটি মিটার স্কেলের ভর মানে গতিশীল ভরটা স্থির ভরের কত গুণ, দ্বিগুণ। তার মানে স্থির ভর যদি আমরা m নট ধরি, গতিশীল ভর হবে 2m নট। তার মানে এখানে ক্যালকুলেশন করলে দাঁড়ায় m/m নট ইকুয়াল টু, এটাকে আপাতত এইভাবে রাখো। এখন দেখো আমরা যে ফরম্যাটটা জানি যে m ইকুয়াল জানি হচ্ছে m নট 1 মাইনাস হচ্ছে v স্কয়ার বাই c স্কয়ার রুট ওভার, এটা ক্যালকুলেশন করলে দাঁড়ায়, আমরা এটা আর গুণ করে নিচ্ছি যে m/m নট ইকুয়াল দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে বলো তো, এটা আমাদের 1/1 মাইনাস v স্কয়ার ভাগ হচ্ছে c স্কয়ার, এটা দাঁড়াচ্ছে। আমি একটু সুবিধার জন্য আমি এইটুকুর একটা মান বের করে নিতে চাই, ওইটাকে উল্টাই দিব আর কি, এটাকে উল্টাই দিলে হবে এরকম 1 মাইনাস v স্কয়ার ভাগ হচ্ছে c স্কয়ার, এটা রুট ওভার, এটা উল্টে যাবে। তার মানে এটা হবে আলটিমেটলি আমাদের m নট ভাগ হচ্ছে আমাদের m। সো এটা আমরা হচ্ছে ভরের আপেক্ষিকতা থেকে বের করে ফেললাম। এখন আবার আমরা দৈর্ঘ্যের আপেক্ষিকতা জানি, L ইকুয়াল L নট রুট ওভার হচ্ছে 1 মাইনাস v স্কয়ার ভাগ কত বলো তো আমাদের c স্কয়ার। সো আমরা যদি এখন এই অংশটুকুর মান বের করতে চাই, তার মানে রুট ওভার 1 মাইনাস v স্কয়ার ভাগ c স্কয়ার, এটা ইকুয়াল হবে L কে ভাগ করতে হবে L নট দ্বারা, তার মানে L ভাগ হচ্ছে আমাদের L নট। এখন এটা একটা সমীকরণ যদি ধরো, এটা যদি একটা সমীকরণ ধরো, তাহলে দেখো দুইটা সমীকরণের এই পাশটা কিন্তু সেম, তার মানে লেখা যাবে এই পাশ এবং এই পাশ, এই দুইটা কিন্তু তোমার সেম থাকবে। তার মানে 1 and 2 ইমপ্লাই করলে দাঁড়ায় L ভাগ হচ্ছে L নট ইকুয়াল হচ্ছে m নট ভাগ হচ্ছে আমাদের m। এই যে একটা সূত্র বানায় ফেললাম আমরা, হচ্ছে ভর আর হলো দৈর্ঘ্যের যে ব্যাপারটা আছে দুটা কম্বাইন করে আমরা একটা সমীকরণ বানায় ফেললাম। এখন দেখো আমার এখানে লাগবে কি m নট বাই m, বাট এখানে দেওয়া আছে কি m বাই m নট, যেটাকে একটু উল্টায় ফেলো, তার মানে m নট ভাগ m ইকুয়াল দাঁড়াবে হচ্ছে হাফ। তাহলে এখন মান বসায় দাও, তাহলে আলটিমেটলি L বাই L নট ইকুয়াল m নট বাই m এর মান হচ্ছে হাফ, তার মানে এটা দেওয়া হচ্ছে হাফ। সো ক্যালকুলেশন করলে L ইকুয়াল দাঁড়ায় হাফ মানে 0.5 আর L নট মানে তোমার আদি দৈর্ঘ্য দেওয়া ছিল কি স্কেল, এটা মিটার স্কেল, তার মানে ইনটু হবে 1, তার মানে 0.5। এটা হচ্ছে আমাদের সমীকরণ দিয়ে ম্যাথটা সলভ করে ফেললাম। এটা হচ্ছে রিটেন প্যাটার্ন, এটা হচ্ছে আমাদের রিটেন প্যাটার্ন। সো যদি রিটেন আসে তোমরা রিটেনে এই প্যাটার্নে করবা, এটা হচ্ছে রিটেন প্যাটার্ন। তার মানে এখানে ভর আর হচ্ছে তোমরা সময় দৈর্ঘ্যের যে ব্যাপারটা আছে, কারণ তোমরা জানো দৈর্ঘ্য হ্রাস পায় ভর বৃদ্ধি পায়, তার মানে দৈর্ঘ্যের সাথে ভরের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। দৈর্ঘ্যের সাথে ভরের সম্পর্কটা কি বলতো আমাদের ব্যস্তানুপাতিক, ওই সম্পর্ক দিয়ে আমরা এই ধরনের ম্যাথগুলো ইজিলি সলভ করে ফেলতে পারি। সো আমরা এটার একটা এমসিকিউ ফরম্যাট শিখবো এখন আমরা, আশা করি তোমাদের পুরোটা তোলা শেষ হয়ে গিয়েছে। দেখো যদি তোমার গতিশীল দৈর্ঘ্য ভরের গুণ ও দৈর্ঘ্যের, বা আমি সহজ করে বলি, তোমার ভর ও দৈর্ঘ্যের তুলনা করলে, দৈর্ঘ্যের তুলনা যদি তোমার প্রশ্নের মধ্যে করে, তাহলে গতিশীল দৈর্ঘ্য বের করার ফর্মুলা হচ্ছে 1/n ইন্টু তোমার L নট। L ইকুয়াল হচ্ছে 1/n, এখানে n মানে হচ্ছে গতিশীল ভর স্থির ভরের যত গুণ। সো L ইকুয়াল 1/n ইন্টু L নট, এই ফরম্যাট দিয়ে ম্যাথটা সলভ করে ফেলতে পারবা। ও আমাদের জাফর আল নিশাদ রসায়নের জনক বাবা চলে আসছেন আমাদের সাথে। তোমরা জানো জাফর ভাই কিন্তু একটা রসায়নের বস, উনি অনেক ভালো মানের রসায়ন পড়ান। ওনার কিন্তু অলরেডি 2টা কোর্স চলছে, তোমরা আমাদের পেজে গ্রুপে অলরেডি দেখেছো। তোমরা যারা কেমিস্ট্রি পড়তে চাও বা শুরু করো নাই বা সুযোগ পাও নাই, জাফর স্যারের কোর্স ফি বাড়ার আগে তোমরা চাইলে জাফর স্যারের কোর্সে কিন্তু এনরোল করতে পারো। জাফর স্যার আমাদের সাথে আছেন, স্যারকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা। আমাদের পুরো লাইভ ক্লাসটি শিখুন এবং দেখুন, আগামী প্রজন্মকে আপনি শেখাতে পারবেন কিভাবে নিজের বয়সকে ধ্রুব রাখা যায়। সো যারা নিজের বয়সকে ধ্রুব রাখতে চান, নিজের যৌবনকে ধরে রাখতে চান, তারা আলোর গতিতে চলমান থাকেন। হ্যাঁ, কারণ আলোর গতিতে চলমান থাকলে নিজের যৌবন কিন্তু শেষ হবে না, মানে বয়স চেঞ্জ হবে না আর কি। ওকে, নাইম পাকনা হবি না। ওকে, তাহলে দেখো পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা সলভ করে ফেললাম। এখানে তোমার অনেক জিনিস দেখাইলাম, এটা হলো রিটেন প্যাটার্ন। আর দেখো এটা তোমার আনকমন জিনিস, কারণ দুনিয়ায় কোনো জায়গায় খুঁজে পাবে না এটা। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাইছি এখানে, যে যদি ভর আর দৈর্ঘ্যের মধ্যে কম্পেয়ার করে, তাহলে আলটিমেটলি গতিশীল দৈর্ঘ্য বের করার ফর্মুলা হচ্ছে 1/n ইন্টু L নট। তার মানে L নটের সাথে তোমরা হচ্ছে 1/n করবা, n মানে গতিশীল ভর স্থির ভরের যত গুণ। শেষ। সবাই বুঝতে পারছে কিনা? হ্যাঁ, আমিও তো লুকোচুরি করে ক্লাস করি, আমি তো কেমিস্ট্রি শিখি জাফর স্যারের কাছে, প্রতিদিন শিখি। জাফর স্যার অস্থির লোক, যার অফলাইন স্টুডেন্ট আছে প্রায় 1000, উনি বিশাল লোক। আচ্ছা, সো জাফর স্যার কি আমাদের সাথে আছেন? একটু হাই হ্যালো দেন, আপনাকে গিফট দিব, আপনাকে আজকে গিফট দেবো, গিফট ঘোষণা দেওয়া গিফট।
আচ্ছা, সো বাকিরা কি বুঝতে পেরেছো কিনা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও খুব দ্রুত। বাকিরা সবাই বুঝতে পেরেছো কিনা সবাই একটু কমেন্টস করে জানাও। সবাই খুব দ্রুত কমেন্টস করো, আমরা নতুন টপিকে যাব, নতুন প্রশ্ন পড়াবো। ওকে, সবাই বুঝতে পেরেছে, সবাইকে থ্যাঙ্কস যে সবাই কঠিন একটা টপিক খুব সহজেই বুঝতে পেরেছো তোমরা। আমরা এখন নেক্সট কোশ্চেনে যাব। এটা হচ্ছে দেখি কি আছে, সমস্যা নাম্বার 8। সমস্যা নাম্বার হচ্ছে 8। সমস্যা নাম্বার 8 একটা প্রশ্ন দিচ্ছি, দেখি তোমরা এই প্রশ্নটা পারো কিনা। কোন বস্তু কণার মোট শক্তি এর স্থিতাবস্থা বা স্থির অবস্থায় স্থির অবস্থার শক্তির দ্বিগুণ। একটা শর্ত দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে বস্তু কণার দ্রুতি কত? বস্তু কণার দ্রুতি কত? দেখি তোমরা নিজেরা পারো কিনা। সর্বোচ্চ 10 সেকেন্ডের মধ্যে প্রশ্নটা ট্রাই করো। সর্বোচ্চ 10 সেকেন্ডের মধ্যে প্রশ্নটা ট্রাই করে দেখো নিজেরা পারো কিনা। খুব দ্রুত কমেন্টস করো। আসিফ, রিয়াদ, এরকম কোনো ম্যাথ কোর্স নেই আছে? তোমরা ম্যাথ হ্যাটার্সের রাফি স্যারের সাথে কথা বলো। ম্যাথ হ্যাটার্সে জয়েন করলে ওখানে ভালো মানের কোর্স পাবা। দেখি এটা তোমরা পারো কিনা। খুব দ্রুত, যেহেতু এখানে শক্তি নিয়ে আসছে, একটু দেখো শক্তি, এটা তোমরা আগের শর্টকাট দিয়ে করতে পারো, কারণ আমরা ই ইকুয়াল কি জানি বলো তো, আমাদের mc স্কয়ার। তার মানে কি শক্তির সাথে তোমার হচ্ছে ভরের সম্পর্কটা সমানুপাতিক। তাইলে আমরা ভরের জন্য যে শর্টকাট টেকনিকটা শিখছিলাম ওই শর্টকাট টেকনিকটা দিয়ে আমরা শক্তিটাও করব, কেমন? তাহলে আলটিমেটলি দেখো এখানে v এর রাশিমালা হবে c ইনটু √1 মাইনাস 1/n স্কয়ার। দেখো এখানে মান বসিয়ে করা যায় কিনা। c ইনটু 1 মাইনাস 1/n স্কয়ার। সবাই এখানে মান বসাও, মান বসাও, মান বসাও, মান বসা, দেখো পারো কিনা। তার মানে কি ভরের সম্পর্ক যা শক্তির সম্পর্ক তাই, ভর এবং শক্তি দুইটা দিয়ে করা যাবে একই জিনিস। আর এনটা হলো তোমার গতিশীল অবস্থায় শক্তি, স্থির অবস্থায় যত গুণ। তার মানে কি c √1 মাইনাস 1/2 মানে 4, ক্যালকুলেশন করলে √3c/2। তার মানে এই হলো তার বেগ। সো আশা করি এই ধরনের প্রবলেমগুলো তোমরা পারবা। গুড, অনেকে বুঝতেছো, রেসপন্স করছো, ক্লাস করছো ঠিক মতো, এটাই সবচেয়ে বড় পাওয়া আমাদের, কেমন? ওকে, আমরা এখন এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 11-12 সালের একটা প্রশ্ন দিব, দেখি তোমরা এটা পারো কিনা। সমস্যা নাম্বার 9। সমস্যা নাম্বার 9, আমরা 9 নাম্বার প্রশ্নটা সলভ করব এখন। স্থির অবস্থায় একটি বস্তু কণার ভর 10⁻⁻, দেওয়া আছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 11-12 সালে আছে, জগন্নাথে 8-9 সালে প্রশ্ন আছে এটা। দেখো 10⁻24 কেজি, 24 কেজি, তার মানে স্থির অবস্থায় ভর দেওয়া আছে, m0 মান দেওয়া আছে। বলছে কণাটি এত বেগে গতিশীল থাকলে, কণাটি 1.8 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকলে ভর কত হবে? দেখি এটা তোমরা পারো কিনা, এটা শর্টকাট দিয়ে করতে পারো কিনা। আমি শিখাইছিলাম কেমনে করবা, দেখি খুব দ্রুত আনসার জানো। এখন মোটামুটি যে ম্যাথগুলো আছে সবগুলো ম্যাথ তোমরা নিজেরাই করতে পারবা। দেখি তোমরা পারো কিনা, খুব দ্রুত জানাও।
দেখি তোমরা খুব দ্রুত কমেন্ট সেকশনে জানাও, দেখি আনসার কত হয়। দেখি পোলাবান দেখি কেমনে করে। আচ্ছা তাহলে দেখো আমাদের বের করতে বলছে কি স্থির অবস্থায় একটি বস্তু কণার ভর, এটা স্থির ভর। স্থির ভর মানে তোমার এটা কি দেওয়া আছে, আমাদের m নট দেওয়া আছে, তোমার কণাটির বেগ এত দেওয়া আছে, এটা মানে আমরা জানি 0.6c, তার মানে এটা 0.6 মানে তোমার রুটের ভিতরে সংখ্যাটা হবে 0.8, এটা হবে। গতিশীল অবস্থায় কি দেখো এখানে কি বলছে ভর, তার মানে m চাইছে, তাহলে m ইকুয়াল m নট, উপরে হবে m নট মানে 10⁻⁻24 ভাগ হচ্ছে কত 0.8, তার মানে 10⁻⁻24 কে তুমি 0.8 দ্বারা ভাগ করো। এখন একটু চিন্তা করো যে এখানে 10⁻⁻4 এটা অপশনে থাকতে পারে, সো আলটিমেটলি 10⁻⁻24 কে ওইভাবে রাখো। সো 1 কে 0.8 দিয়ে ভাগ করলে কত দেখো, 1 কে যদি আমরা 0.8 দিয়ে ভাগ করলে জাস্ট এটুকু দেখো কি হয়, এটা আমাদের 0.8 মানে কত হয়, 0.8 মানে দশমিকের পরে কত আছে আমাদের তো 1, আর বাকি ঘরের জন্য কত আছে বলো তো আমাদের 0, তাই না? তাহলে আলটিমেটলি উপরে কি হবে আমাদের 1 আর হচ্ছে 0, তার মানে হচ্ছে 10, এটা হবে 10। সো 10 উপরে চলে যাবে, তাহলে 10 ভাগ হচ্ছে 8, সো 10 এর ভিতরে 8 কয়বার যায়, একবার গেলে 8, তারপর 2 দশমিক দিয়ে নাও, দশমিক নিলে কত হবে বলো তো, এটা আমাদের একটা শূন্য নিতে পারবে এখানে, তাহলে 8 20 এর মধ্যে কয়বার, 2 বার, তার মানে 2 বার নিলে কত হয় বলো তো 16, আর কিছু দরকার নাই 1.2, তার মানে সামনে হবে 1.2 ইনটু 10⁻⁻24, এটাই হচ্ছে আনসার 1.2 ইনটু 10⁻⁻24। সবাই বুঝতে পেরেছো কিনা কমেন্ট সেকশনে জানাও। 1.2 10⁻⁻24 ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো কিনা, ক্যালকুলেটর ছাড়া কেমনে করবা বুঝছো কিনা দেখো একটু জানাও, সবাই একটু জানাও সমস্যা নাম্বার 9 বুঝতে পেরেছো কিনা। ওকে, ক্যালকুলেটর সারা করতে হবে এবং এই ম্যাথটা আমি হাতে কলমে ধরে ধরে করে দিলাম। ওকে, তাহলে আলহামদুলিল্লাহ সমস্যা নাম্বার 9 শেষ। আমরা লাস্ট কোশ্চেন পড়াবো আজকে, আর তোমরা একটু কমেন্ট করো যে শর্ট সিলেবাস আমার এখানে শেষ, বাকি টপিকগুলো শর্ট সিলেবাসে দেয় নাই, আমি কি পড়াবো নাকি স্কিপ করব? শর্ট সিলেবাসে একটা টপিক আছে, এই টপিকটাই শর্ট সিলেবাসে শেষ, যেটা আমি পড়াইলাম। সমস্যা নাম্বার 10 লাস্ট ম্যাথ, শর্ট সিলেবাস শুধু এইটুকু আলোচনা করছে, আর বাকি অংশটুকু শর্ট সিলেবাসে নাই। তোমরা যদি চাও আমি পড়াবো, না হলে স্কিপ করব, তোমরা কমেন্টস করে জানাও। এখন একটা লাস্ট কোশ্চেন পড়াবো আমরা, দেখি কি আসে এটা। একটি মহাশূন্য যান, একটি মহাশূন্য যান কত বেগে পরিভ্রমণ করলে কত বেগে পরিভ্রমণ করলে মহাশূন্যে একদিন অতিবাহিত হলে পৃথিবীতে 2 দিন অতিবাহিত হবে। এই ম্যাথটা রিটেনও আসতে পারে, এমসিকিউ আসতে পারে। তোজাম্মেল হক লাদেন বলেছো ক্লাস রেকর্ড থাকে কিনা? হ্যাঁ ভাইয়া, সবগুলো ক্লাসের রেকর্ড আছে, তুমি তোমার ইচ্ছা মতো যতবার ইচ্ছা দেখে নাও। পিন পোস্ট খেয়াল করো, পিন পোস্টে দেখবা সবগুলো পোস্ট তোমার একসাথে দেওয়া আছে। ম্যাথটা তুলো দেখো, কেউ নিজেরা করতে পারো কিনা একটু কমেন্ট সেকশনে জানাও। একটু কমেন্ট সেকশনে জানাও যে নিজেরা করতে পারবে কিনা এটা।
এমডি তুজাম্মেল হক লাদেন, এটাই মূল ক্লাস। এই ক্লাসটা আগে হয় না, এটাই ফার্স্ট ক্লাস। তোমাদের ক্লাসটা এখনো শেষ হয় নাই, আমাদের এখনো ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা বাকি আছে। ভৌত আলোক বিজ্ঞান শেষ হলে অধ্যায়ভিত্তিক ক্লাস শেষ, এরপরে তোমাদের কোশ্চেন ব্যাংক সলভ আছে, রিটেন ক্লাস আছে, সবকিছু মিলে ইনশাল্লাহ আমরা 26 তারিখের মধ্যে পুরো কোর্সটা ইনশাল্লাহ শেষ করব। আচ্ছা, একটি মহাশূন্য যান কত বেগে পরিভ্রমণ করিলে, কত বেগ মানে ভি চেয়েছে, এই ভি বের করব। এখানে বলেছে মহাশূন্যের একদিন, মহাশূন্যে মানে কি ওই বেচারা কাউন্ট করছে, তার মানে এটা কি টি নট। আর পৃথিবীতে টাইম কাউন্ট করছে, পৃথিবীর সময়টা কি বলতো, এটা আমাদের টি। তার মানে পৃথিবীর সময় বেশি হবে, পৃথিবীর সময় বেশি, বড়টারে পৃথিবী ধরবা, আর যেটা ছোট হবে ওটা ওই ব্যক্তি মহাশূন্য যানেরটা ধরবা। তাহলে বেগ বের করতে হবে, আগে লিখিত করি আমরা, এরপরে টুকটাক এমসিকিউ সলভ করব। লিখিত অংশ হচ্ছে আমরা জানি কি টি ইকুয়াল টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ কত বলো তো আমাদের সি স্কোয়ার, এর উপরে কি হবে রুট ওভার হবে। সেটা ক্যালকুলেশন করলে কি লেখা যায়, টি ভাগ হচ্ছে টি নট ইকুয়াল 1/1 মাইনাস ভি স্কোয়ার ভাগ কত বলো তো আমাদের সি স্কোয়ার। এমন দাঁড়ায় যেহেতু ভি বের করবা জিনিসটাকে রিপ্লেস করে ফেলো, তাহলে 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল লেখা যায় টি নট ভাগ টি, এটার উপরে কি হবে রুট তুলে, তুমি যেহেতু রুট তুলে দিয়েছো এটার উপরে স্কোয়ার করতে হবে। দেন ক্যালকুলেশন করো একবারে এটা ক্যালকুলেশন করলে যদি আমি একবারে ভি লিখি তাহলে ভি ইকুয়াল হবে 1 মাইনাস টি নট ভাগ টি, এটার উপরে স্কোয়ার, দেন এটার উপর রুট ওভার ইনটু হচ্ছে আমাদের সি। এটা হচ্ছে সময় দেওয়া থাকলে, সময়ের আপেক্ষিকতা থাকলে, সময়ের আপেক্ষিকতা, দেখো সময়ের আপেক্ষিকতা, সময়ের আপেক্ষিকতা থাকলে তার বেগ, হ্যাঁ তার বেগ কেমনে বের করবা। আমরা কিন্তু দৈর্ঘ্যের আপেক্ষিকতা থাকলে বেগের সূত্র পড়াইছি, সময়ের আপেক্ষিকতা থাকলে বেগের সূত্র পড়াইছি, ভরের আপেক্ষিকতা থাকলে সময়ের সূত্র, তোমার যে বেগের সূত্র পড়াইছি, তিনটাই কিন্তু পড়িয়েছি। কেমন ওকে, এখন আমরা যদি মান টান বসাই দিই তাহলে দেখি কত আসে। তাহলে এখানে v ইকুয়াল 1 মাইনাস এই টি নট, এই টি নট কোনটা দেখো তো, টি নট কত আমাদের 1, তাহলে টি নট হচ্ছে আমাদের 1 আর টি মানে কি 2, তাহলে তার উপরে স্কোয়ার করলে কত হয় প্রথমে 4, তাহলে রুট ওভার এটা ইনটু তোমার সি, তাহলে ক্যালকুলেশন করে দেখো আগের মধ্যে রুট ওভার 3c ভাগ কত হয় বলতো, এটা আমাদের 2, রুট ওভার 3c ভাগ কত আমাদের 2, রুট ওভার 3c ভাগ কত 2, গুড। এখন অপশনে যদি এমন থাকে, অপশনে থাকে এরকম রুট ওভার 3c ভাগ হচ্ছে 2, যদি এটা অপশনে থাকে, এবং যদি এই ধরনের ম্যাথগুলো তুমি বুঝতে না পারো আল্লাহর হস্তে এই অপশনটা দাগাই দিয়ে আসবা, কারণ বিগত 10-15 বছরে যে সকল ম্যাথ আসছে এই রিলেটেড বেগ বের করার সবগুলো ম্যাথ এই অপশন দিয়ে আসছে, বা ম্যাক্সিমাম প্যাটার্ন এরকমই থাকে। এখন তুমি যদি যে দেখো যে না রুট ওভার 3c/2 দেওয়া নাই, তাহলে এই প্রশ্নটা আসছে হচ্ছে কুয়েটে 17-18 সালে আছে, আর কয়েক জায়গায় 19-20 সালেও এই প্রশ্নটা আসছে। তো কিন্তু এই প্রশ্নটা তোমার হচ্ছে ডিরেক্টলি এরকম দেওয়া নাই, আলোর বেগের সাথে গুণ করা আছে। তাহলে রুট ওভার 3/2 ইন্টু আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার কত বলো তো আমাদের 8, এটা গুণ করবা, হ্যাঁ এটা ক্যালকুলেশন করবা। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমার আলটিমেটলি দেখো কত হয়, এখানে আমাদের এইটুকু ক্যালকুলেশন করে নিবা, ক্যালকুলেশন করে নিয়ে 10 টু দি পাওয়ার 8 আছে, জাস্ট এইটুকু ক্যালকুলেশন করবা, করলে কত হয় 3 কে 2 দিয়ে ভাগ করলে 1.5, আর রুট ওভার 3 এর মান আমি তোমাদের আগে বলেছি রুট ওভার 3, রুট ওভার 5, রুট ওভার 7, এই মানগুলো তোমরা ঠাড়া মুখস্থ রাখবা। মানগুলো মুখস্থ রাখলে তোমাদের ক্যালকুলেশন করাটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে, এটুকু ক্যালকুলেশন করলে হয়ে যাবে। প্রান্তরয় জিএসটির জন্য আলাদা কোর্স লঞ্চ করবেন ভাই আবার? না, তোমাদের জন্য সব ফ্রি, যা তোমাদের পড়াইছি এগুলো দিয়ে তোমাদের আজীবন চলতে পারবা, নিজেরাও চলতে পারবা, বাচ্চা কাচ্চা মানুষ করতে পারবা, সমস্যা না, আর লাগবে না, তোমাদের জন্য ফ্রি সব। যাও, তবে নতুনদের জন্য কিছু করবো কিনা সেটা এখন ভাবি নাই, যদি সময় পাই তাহলে করাবো। আচ্ছা, সো এটা গেল, আশা করি এটা বুঝতে পেরেছো। তোমাদের 10 নম্বর প্রশ্ন শেষ। এখন আমাদের এই পার্টগুলো শেষ, তোমরা হচ্ছে এইগুলো পড়বা, এগুলো পড়লেই মোটামুটি তোমাদের সব ধরনের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এখন তোমরা বলো আমাকে আজকে যা যা পড়াইলাম সবগুলো টপিক তোমরা বুঝতে পেরেছো কিনা। আজকে দৈর্ঘ্য পড়াইছি, ভর পড়াইছি, সময় পড়াইছি, শক্তি পড়াইছি, কেমন তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্ট সেকশনে একটু জানাও, আমরা ক্লাস শেষ করে দেবো। একটু দ্রুত কমেন্টস করে জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা। আর মোটামুটি শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, এটা তো সবাই জানোই। শর্ট সিলেবাসে পরীক্ষা হলে এই টপিকগুলো থেকে ইনশাল্লাহ রিটেন এমসিকিউ সব কমন করে যাবে। এখন তোমাদের কাজ হচ্ছে কোশ্চেন ব্যাংক যে কোনো একটা হাতে নিয়ে এই ধরনের প্রবলেমগুলো সলভ করে ফেলা। আর শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে এগুলো আপাতত এখন পড়ো না, যেহেতু সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শর্ট সিলেবাসটাই ফোকাস করো, কেমন? না, বাকি টপিক লাগবে না, শর্ট সিলেবাসটা আগে কভার করো। আর লরেন্জের উপপাদ্য পড়াবেন কিনা? লরেন্জ উপপাদ্য তোমাদের পড়া লাগবে না, লরেন্জ উপপাদ্য থেকে কোনো প্রশ্ন এই যাবৎকাল আসে নাই। তোমরা সম্ভব হলে লরেন্জ উপপাদ্যের সমীকরণগুলো একটু দেখে রাখতে পারো, আর কিছু লাগবে না। এখানে আসার মতো টপিকে 3টা,
মোট 4টা টপিক। একটা দৈর্ঘ্যের আপেক্ষিকতা, ভরের আপেক্ষিকতা, সময়ের আপেক্ষিকতা আর শক্তির যে ব্যাপারটা আছে, এই 4টা টপিক থেকেই বিগত সালেও প্রশ্ন আসছে, এই বছরও আসবে, আগামী প্রজন্মেও আসবে, এর বাইরে দরকার নাই। তোমার যদি বেশি ইচ্ছা থাকে লরেন্সটা একবার পড়ে নিবা, এরপরে ওই মাইকেলসনের যে ইথার নামে কাল্পনিক মাধ্যমের যে পরীক্ষাটা, বইয়ের সামনে একটু রিডিং পড়ে নিবা, লরেন্সের সমীকরণ কয়েকটা, তারপরে গ্যালিলিও রূপান্তরের সমীকরণগুলো চাইলে দেখে রাখতে পারো, ওগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে না। ওকে, তাহলে আজ এই পর্যন্ত, সবার জন্য শুভরাত্রি। আগামীকাল আবার ক্লাস আছে, সবাই ঠিক টাইমে জয়েন করো। যারা ক্লাস করা নয় তারা রেকর্ড ক্লাসগুলো করে নিয়ে তোমরা আমাদের গ্রুপে নোটগুলো শেয়ার করো, ক্লাসগুলো থাকবে তোমরা যতদিন চাও। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।